সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন অনুষ্ঠানের 103তম পর্বে। সাথে আছি আমি মোস্তফা ফিরোজ। আপনারা জানেন যে সপ্তাহের এই দিনে আমরা বিস্তৃত আকারে আলাপ আলোচনা করি সমসাময়িক বিষয় নিয়ে বা প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে। দর্শক, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে বিতর্ক, বিচারপতি ও রাজনীতি। এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় নিয়ে আমরা শুরুতে কিছু বক্তব্য দেখে আসবো, তবে তার আগে আমাদের আজকে যারা প্যানেলে অতিথি আছেন আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান প্রান্তে আছেন ডক্টর সাদাত হোসেন, সাবেক ক্যাবিনেট সচিব। তার পাশে আছেন নুরুল কবির, সম্পাদক নিউএস। আমার বাম প্রান্তে আছেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার পাশে আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের। চারজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আরেকটি স্টুডিওতে আছেন এই প্রজন্মের শিক্ষার্থীরা। তারা হচ্ছেন ডিবেট অ্যান্ড কুইজ সোসাইটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 4 জন সদস্য আছেন। তারা আমাদের আলোচ্য বিষয়ের উপরে প্রশ্ন বা মতামত রাখবেন এবং আমাদের প্যানেলের অতিথিরা তার উত্তর দেবেন। দর্শক, আমরা শুরু করি আমাদের প্রথম পর্ব বিতর্ক বিচারপতিদের নিয়ে। আমরা অংশবিশেষ দেখে এসেই আমরা আলোচনা শুরু করতে চাই। রায় অনেক দেরিতে লেখা হচ্ছে, অবসর নেওয়ার পরে লেখা হচ্ছে। সেই ক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা প্র্যাকটিস ডাইরেকশন দিতে পারেন, এবং সেই প্র্যাকটিস ডাইরেকশনের মধ্যে উনি উল্লেখ করে দিতে পারেন যে রায় অবসরে যাওয়ার 3 মাস বা 4 মাস বা একটা টাইম ফ্রেম দিয়ে উনি বলতে পারেন যে এর মধ্যে দিতে হবে। যদি কোনো জাজমেন্ট লেখা হয় সেটি অসাংবিধানিক, সেটি অগণতান্ত্রিক হবে। এটি যদি অসাংবিধানিক হয়, এটি যদি অগণতান্ত্রিক হয়, তাহলে রাষ্ট্রের সকল ভিত্তিই তো অসাংবিধানিক হয়ে যায়, ইনক্লুডিং দি চিফ জাস্টিস হিমসেলফ। রিট্রোস্পেক্টিভলি পেছনে গিয়া যা হয়ে গেছে সেটা নিয়ে উনি কোনো কথা বলে এই দেশে একটি রাজনৈতিক বিতর্ক তৈরি করা এবং অকারণে যেটির কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এটি তোলা সত্যিই দেশকে সবাইকে বিব্রত করার বিষয়। আমরা আইনের শাসন বলতে আইন যেরকম আছে আইনকে আমরা সমুন্নত রাখবো, এবং আমরা কোনো মতেই আইন এবং সংবিধান পরিপন্থী কোনো কাজ অ্যাটলিস্ট আমি প্রধান বিচারপতি হতে দেব না। এখানে ভুল একটা নীতি চলে আসছে, একজন চুরি করেছে বলে আমিও চুরি করব, এই অন্যায় করেছে বলে আমি কি এলাও করবো অন্যায়টা ইয়ে করে? নো, I will not allow to perpetuate these wrongs. আমাদের সংশোধিত হতে হবে, আমাদের অনেক ভুল, আমরা অনেক জানি না। যে গতকাল প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে এই সরকারের বৈধতা নেই, এই পার্লামেন্টের বৈধতা নেই। কারণ তিনি খুব পরিষ্কার করে বলেছেন যে রায়ের বদৌলতে, যে রায়ের উপর ভিত্তি করে সংবিধানের ৫ম সংশোধনী পার্লামেন্টে পাশ করা হয়েছিল, সেই রায়টি সংবিধান সম্মত নয়, সংবিধান লঙ্ঘন করা হয়েছে। তাই আজকে তাদেরকেও সেই সংবিধান লঙ্ঘনের দায়ে তাদেরকেও জবাবদিহি করতে হবে। জাতীয় সংসদে এবং সংসদের বাইরেও বিভিন্ন সভায় প্রধান বিচারপতিকে আক্রমণ করা হয়েছে। একজন সুপরিচিত রাজনীতিক, তিনি নিজেই বলেছেন এবং এই ধরনের মন্তব্য করেছেন যে প্রধান বিচারপতি সামরিক বাহিনীর সাথে আতাত করে এই ধরনের বক্তব্য দিতে পারেন, এই ধরনের একটি সন্দেহ তিনি প্রকাশ করেছেন। কত বড় অবমাননা একজন প্রধান বিচারপতি। তিনি লিখেছেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তাহলে একজন সাধারণ মানুষ হিসাবে যখন তিনি স্বাক্ষর করছেন, ওটাকেই বড় করে দেখা হলো। তিনি 95 এবং 148 অনুচ্ছেদ তিনি লঙ্ঘন করেছেন। আপনি প্রধান বিচারপতি, আপনার প্রতি সম্মান রেখেই আমি বলতেছি, কথাবার্তা অত্যন্ত সংযত ভাবে বলতে হবে। এই বিচারপতি একটু কথাবার্তা বেশি বলতেছে নাকি? এটি এই প্রগলভ আচরণ এই পথ থেকে আমাদের সংস্কৃতিতে সাধারণত আশা করা যায় না।
দর্শক, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, প্রধান বিচারপতি তার যেই লিখিত বক্তব্য ছিল তাতে তিনি বলেছিলেন যে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে নিষ্পত্তিকৃত মামলার রায় লেখা নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করা সত্ত্বেও সহকর্মী সকল বিচারপতিগণকে এ বিষয়ে সম্মত করতে সমর্থ হয়নি, এটা আমার ব্যর্থতা। কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন, আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থী। এই বক্তব্য ঘিরেই বিতর্ক, তবে বিতর্কটি প্রাণ পেয়েছে, বিষয়টি রাজনৈতিক অঙ্গনে গড়িয়েছে। আমরা এই বিষয়ে যেহেতু শুধু আইনের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি নিয়ে একটি রাজনৈতিক বিতর্ক বটে একই সঙ্গে, সুতরাং আমরা সেই বিষয়টি নিয়েই একটু আলোচনা করতে চাই। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কি শুনতে চান? আপনার অভিমতটা কি যেই বিতর্কগুলো দেখেন? এটা তো বিতর্ক সৃষ্টি হয়েছে, যে গ্রুপ যার মতো ব্যাখ্যা দিছে, ব্যাপারটা তো খুব সেন্সিটিভ বা স্পর্শকাতর। এখন যখন মাননীয় বিচারপতি, বিশেষ করে প্রধান বিচারপতি কোনো মন্তব্য রাখেন, তার উপরে মানে আইনগত দিক থেকে কিছু বলা তো আসলে ভয়ানক একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হতে পারে। কারণ আমরা তো দেখেছি যে কোনো বিষয়ের উপরেই বক্তব্য রাখার কারণে, এমনকি সেমিনার ওয়ার্কশপে বক্তব্য রাখার কারণেও লোকজনকে নানানভাবে হয়তো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, ডাকা হয়েছে, কোর্টে দাঁড়িয়ে থেকে বলতে হয়েছে। সুতরাং এসব ব্যাপারে খুব সতর্ক থাকতে হয়। কিন্তু আজকে দেখলাম যে একজন বড় রাজনীতিবিদ উল্টা প্রধান বিচারপতিকে বলছেন যে আপনি সংযতভাবে কথা বলেন। তো আমাদের তো এত বড় সাহস নাই, কারণ ওনারা পারেন, যারা হাইকোর্টে প্র্যাকটিস করেন তারা অনেকে পারেন, সিনিয়র ইয়েরা যেসব কথাবার্তা অনেক সময় বলেন, এর সিকি ভাগ বা 100 ভাগ কথা বলে সাধারণভাবে লোকজন বিপদে পড়তে পারে। ওনাদের সুবিধা হলো যারা এসব উচ্চ পদে আছেন তারা অনেকে ওনাদের সহকর্মী ছিলেন, জুনিয়র ছিলেন, সুতরাং তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা নমনীয়তা করে, কিন্তু অন্যদের ক্ষেত্রে সেই নমনীয়তা সবসময় হয়তো নাও দেখাইতে পারেন। সেই জন্য আমি মনে করি এই বিষয়টা খুব সেন্সিটিভ। বিশেষ করে টেলিভিশনের এসব বিষয়ে আলাপ করাও আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এটা পুরা অনেক সময় বিব্রতকরও হতে পারে, আবার অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। যাক, মাননীয় প্রধান বিচারপতি যেটা বলেছেন সেটা তো ওপেনলি করেছেন। তিনি হয়তো একটা শুদ্ধাচারের কথা বলেছেন যে এইরকম হলে ভালো হয়। আমি এর যে আইনগত দিক, ওইটা কি আসলে সাংবিধানিক দিক থেকে এটা কোনো পরিপন্থী কিছু কিনা, অথবা এটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, আমি এটা উপরে আসলে এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারবো না, এই কারণে যে এটার জন্য বিভিন্ন দেশের যে হয়েছে, রায়গুলি হয়েছে, সেগুলির রেফারেন্স লাগবে, কোন দেশে কি হয়েছে, কোন দেশের প্র্যাকটিস কি। এবং সেটার জন্য আমি মনে করেছিলাম যে আজকে হয়তো একজন আইনজ্ঞ এখানে আসবে, এই কথা করবে, কিন্তু আমি যেটা পারবো সেটা হলো প্রশাসনিক। সেই ব্যাপারে আমি অলমোস্ট উইথ অথরিটি বলতে পারবো যে প্রশাসনিক দিক থেকে আমরা কি করি, এবং যখন আমি একটা পোস্টের থেকে চলে যাই তখন আমি কোনো সাইন করে কিনা। প্রশাসনিক রীতিটা হলো যে যদি আমি পোস্টের থেকে অব্যাহতি নেই, তাহলে কোনো বিষয়ের যেখানে আর্থিক এবং প্রশাসনিক গুরুতর সংশ্লেষ রয়েছে, অথবা যেটা জাতীয় পর্যায়ের কোনো সিদ্ধান্ত, সেটা আমি আর স্বাক্ষর করতে পারি না। আমি দেখেছি আমার কোনো কলিগ তারা খুব বাধ্য হলে বা দরকার মনে করলে, অথবা তারা সমীচীন মনে করলে, তারা ব্যাক ডেট দিয়ে সাইন করেন, যে অর্থাৎ যেই তারিখে তিনি ছিলেন সেই তারিখে দিয়ে সাইন করেন। আমি ব্যক্তিগতভাবে ব্যাকডেট দিয়ে খুব কম সাইন করেছি, দুই এক সময় যে করিনি তা নয়, কিন্তু এটার আমি নীতিগতভাবে বিভক্ত, এবং আমি কোনো অবসর নেওয়ার পরে এই ধরনের কোনো সিদ্ধান্ত করিনি। এইখানে যদি ধরেন খুব জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যেমন বাজেট, এখন বাজেট প্রস্তুতির লগ্নে পুরো কাজটা হয়তো একজন ফাইন্যান্স সেক্রেটারি করেছেন,
10 দিন কি 15 দিন আগে উনি রিটায়ার করলেন বা ওইখান থেকে অব্যাহতি পাইলেন যে কোনো কারণে। এমনও হতে পারে যে ফাইন্যান্স মিনিস্টার তাকে নিয়ে সারাদিনই আলাপ আলোচনা করছেন, নতুন সেক্রেটারির সাথে তিনিও থাকছেন, কিন্তু তিনি কোনো দলিল পত্রে আর সাইন করতে পারবেন না, কারণ তিনি অবসর নিয়ে ফেলেছেন। এটা একটা জাতীয় দলিল, পার্লামেন্টে প্লেস করা হবে, তিনি এটা সাইন করতে পারবেন। তেমনি একইভাবে মানে এখন যে জনপ্রশাসন মন্ত্রণালয় তার সচিব যদি রিটায়ার করেন কিংবা ক্যাবিনেট সেক্রেটারি যদি রিটায়ার করেন বা অব্যাহতি পান কোনো কারণে, তিনি কিন্তু এরকম কোনো জাতীয় বিষয়ে সংশ্লেষ আছে এরকম কিছুতে আর সাইন করতে পারবেন না। তবে হ্যাঁ, আমরা সাইন করি একটা ব্যাপারে করি যেগুলি ব্যক্তিগত পর্যায়ে, যেমন এসিআরটা কিন্তু একটা অফিসারের এসিআর, আমি থাকাকালীন উনি আমার সাথে সার্ভ করেছেন, তারপরে হয়তো রিপোর্টকারী কর্মকর্তার কাছে দিয়েছেন, তিনি সাইন টাইন করতে করতে ইন দ্য মিন টাইম অনেকদিন চলে গেছে, আমি রিটায়ার করেছি, হয়তো 1 মাস পরে উনি আনলেন, সেইটা আমরা সাইন করি। কারণ সেটা তো ব্যাকডেটেড নিশ্চয়ই না না না, এখানে আপনার সেটা ব্যাকডেটে সাইন করি না, সেটাতে আমি বলি যে সাবেক সচিব, কিন্তু সেটা আমি করি কারণ ওই পার্টিকুলার টাইমটা উনি আমার সাথে সার্ভ করেছেন এবং এটার কোনো মানে সম্প্রসারিত সংশ্লেষ নাই, ওইখানেই শেষ, ওনার ক্যারিয়ারটা ইয়ে করে। এই ছাড়া অন্য কোনো ইয়েতে আমরা সাইন করতে পারি না, কারণ সেটা তাহলে আপনার ক্ষমতার বাহিরে হয়ে যায়। আচ্ছা স্যার, আপনারও একই বিষয়ে মতামত? যদিও প্রশাসনের এই বিষয়টা আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ না, উনি ওনার সাইডটাই শুধু বললেন আর কি, কিন্তু এই বিষয়টা একটা ধরে নেওয়া হচ্ছে যে একটা মনে হয় একটা রেওয়াজি ছিল, কিন্তু এটার মধ্যে হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা চলে আসাতেই হয়তো বিতর্কটা একটা প্রাণ পেয়েছে। স্যার, আপনি ঠিকই বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি এর সঙ্গে সংশ্লিষ্ট হবার কারণেই রাজনীতির মাঠ বেশ তপ্ত হয়ে উঠেছে। ক্ষমতাসীন সরকারের জন্য বিব্রতকর এবং বিরোধী মহল, বিএনপি এবং তার শরিক দল যারা আছে তাদের জন্য বেশ আশাপ্রদ ব্যাপার, এবং সেটা আমরা দেখতেই পেয়েছি। কারণ মাননীয় প্রধান বিচারপতির মন্তব্যের পরপরই বিরোধী মহল থেকে বলা হয়েছে যে সে রায়টি যদি অবৈধ হয় তাহলে তার ভিত্তিতে যে সংবিধানের 15তম সংশোধনী সেটি অবৈধ এবং অনেক কিছুই অবৈধ হয়েছে। আচ্ছা, আমি যদি মোটা দাগে দেখি তাহলে মাননীয় প্রধান বিচারপতির মন্তব্যে 3টি দিক আমার কাছে পরিস্ফুটিত হয়। একটি হচ্ছে নৈতিক দিক, আর একটি সাংবিধানিক দিক যার উপর তিনি বেশি গুরুত্ব আরোপ করেছেন, আর একটি হচ্ছে প্রশাসনিক দিক। সাদত হোসেন ভাই যেটা বললেন প্রশাসনিক, তো নৈতিক দিক থেকে একটা ঔচিত্য বোধের প্রশ্ন এখানে এসে গেছে যে একটি রায়, পূর্ণাঙ্গ রায়, একটা কথা কিন্তু প্রচলিত নিয়ম যে রায় সংক্ষিপ্ত আকারে কিন্তু হয়ে যায়, আদেশ হয়ে যায়, তারপরে সেই রায়ের বিস্তৃত যে ব্যাখ্যাটা তার ভিত্তিতে পূর্ণাঙ্গ রায় লিখতে সময় নেওয়া হয়। তো কাজে রায় হয়ে যায়, এই সময়টি যদি দীর্ঘায়িত হয় অনাবশ্যকভাবে, এবং যে অভিজ্ঞতা আমাদের আছে এবং অনেকের অমনোযোগিতার কারণেই অবসরপ্রাপ্ত বিচারপতিরা অনেকটা সময় নিয়ে বসেন। এখন সুপ্রিম কোর্টের যে বিধিবিধান আছে বা সংবিধানের যে বিধিবিধান আছে সেখানে কোথাও কিন্তু বলা নাই যে কতদিনের মধ্যে এই রায়টি লেখা সম্পূর্ণ করতে হবে। আমি মনে করি এটা একটা আইনি সীমাবদ্ধতা, এবং এই ধরনের আইনি সীমাবদ্ধতা বাংলাদেশের অনেক আইনেই আছে, এবং যেটা নিয়ে সরকারের উচিত, বিশেষ করে আইন প্রণেতা যারা আছেন, জনপ্রতিনিধি, তাদের সচেতন হওয়া এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। যেমন ধরুন 1973 অধ্যাদেশ, যার অধীনে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়, সেখানে 11(2) ধারা অনুযায়ী তাৎক্ষণিকভাবে একজন উপাচার্যকে নিয়োগ দেয় সরকার। তারপরে যেটা 11(1) ধারা অনুযায়ী সেই উপাচার্যকে বলা হয় যে আপনি সেনেট থেকে 3 জনের প্যানেল করে আচার্যের কাছে পাঠাবেন, কিন্তু সেখানে সময় নির্দেশ করা নাই, যার সুবিধা অনেকেই গ্রহণ করেছে, অনেকদিন নির্বাচন না করেও ক্ষমতায় থেকেছে। আমি আর স্পষ্ট করে বললাম না, এটুকু বললেই বোঝা যাবে। আর একটি হচ্ছে ওই পাবলিক বিশ্ববিদ্যালয় উপাচার্য
যে আইনটি করা হয়েছে সেখানে বলা হয়েছে একাধিক উপাচার্য থাকবেন। এখন একাধিক বলতে তো 100-রও বেশি হতে পারে, 200 বেশি হতে পারে, 2000 হতে পারে। এটা তো উচিত হয়নি। বলা উচিত ছিল যে একাধিক, তবে এর অধিক নয়, 2 জন বা 3 জনের বেশি নয়। কিন্তু এখন যেভাবে আইনটি আছে তাতে হাজার হাজার উপাচার্য নিয়োগ দিলেও বেআইনি হবে না, এটা কোনো সমস্যা। তো সংবিধানে কিন্তু লেখা নেই যে কত দিনের মধ্যে রায় লেখা শেষ করতে হবে, সুপ্রিম কোর্টের বিধানের মধ্যেও লেখা নাই। এখন আমি একটু আগে বললাম যে এতে করে বিচার প্রার্থী জনগণের যথেষ্ট দুর্ভোগ হয়। আমার মনে হয় যে মাননীয় প্রধান বিচারপতি ওই নৈতিক ঔচিত্য বোধের দিকে তাকিয়ে এই কথাটি বলেছেন। আর একটি হচ্ছে সাংবিধানিক। তিনি যখন বলেন এটা অসাংবিধানিক, তাহলে আমি সবিনয় দ্বিমত পোষণ করব। আমি একটু আগে বলেছি সংবিধানে এমন কোনো কথা লেখা নেই। আইন ও সংবিধান প্রশাসনের দিকটা নিয়ে আমি পুনরাবৃত্তি করছি না। আর একটি কথা হলো যে আইনে কিন্তু গৃহীত হয় পূর্ব পদ্ধতি, পূর্ব রীতি, পূর্ব অভিজ্ঞতা, যেটাকে প্রেসিডেন্স বলা হয়। আমরা দেখেছি যে আমাদের এর আগে যত প্রধান বিচারপতি তারা কিন্তু সবাই অবসরের পরেও রায় লিখেছেন। এখন তাদের সবার রায় যদি এখন বাতিল হয়ে যায় অসাংবিধানিকতার কারণে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। কিন্তু এটা অসাংবিধানিক নয়, যেটা হতে পারে অনৈতিক হতে পারে, অনাবশ্যক বিলম্ব করাটা, সেইটা মনে রাখতে হবে। কবির ভাই, তাহলে কি একেবারে কি আবেগ আপ্লুত হয়েই কথাগুলি বললেন? আমার মনে হয় যে এই বিতর্কটা যে উঠেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিতর্ক। এটা অনেক আগে হওয়া উচিত ছিল। এটার রাজনৈতিক ইমপ্লিকেশনস কি, সেটা প্রধানত রাজনীতিকদের ব্যাপার। দুই পক্ষই এটা সুবিধা অসুবিধা ভোগ করছে এবং নেওয়ার চেষ্টা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি আলোচনা শুরু করবার আগে আমি আপনাকে কয়েকটা তথ্য দিব। তথ্যটা হচ্ছে, ধরুন যে আমি এটা লিখে নিয়ে এসেছি। এই মুহূর্তে মনে করেন যে যারা বেঁচে আছেন, রিটায়ার করেছেন বিচারপতি, তাদের কার কাছে রিটায়ার করেছেন, তারা কি কবে রিটায়ার করেছেন এবং তাদের কার কাছে অনিষ্পত্তিকৃত কয়টা মামলা আছে। আমাদের চিফ জাস্টিস ছিলেন মোজাম্মেল হোসেন, উনি 2015 সালের জানুয়ারি মাসে রিটায়ার করেছেন। তার এখনো পর্যন্ত 9টা ভার্ডিক্টস রায় লেখা বাকি আছে, সাইন করা এবং লেখা। এর মধ্যে 2011 সালে একটা রায় হয়েছিল যেখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে লোয়ার জুডিশিয়ারির যারা সদস্য তাদের পজিশন কোথায় হবে 2011 সালে হয়েছিল, সেটা লেখা হয় নাই। আচ্ছা, আপনার আরেকজন আছেন শরীফউদ্দিন চাকলাদার। ওনার সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী 81টা ভার্ডিক্ট এবং 300 অর্ডার লেখা বাকি আছে। এটা তার ওইখানে সুপ্রিম কোর্টের দলিলের মধ্যে যেখানে থাকবার কথা সেখানে আছে। আমি সাংবাদিক হিসেবে আমার কলিগরা প্রশ্ন করেছিলেন, উনি রিটায়ার করেছেন 2016 সালে, এই যে এই জানুয়ারি মাসে। আচ্ছা, উনি আমাদেরকে বলেছেন যে 300 অর্ডার উনি 2 দিনে সাইন করেছেন, বাকি আছে 81টা ভার্ডিক্ট। আচ্ছা, আরেকজন বিচারপতি জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, উনি 161টা অর্ডার এবং ভার্ডিক্টস বাকি আছে, এটা সুপ্রিম কোর্টের খবর। ওনার সঙ্গে আমরা কথা বলেছি, উনি বলেছেন যে না, উনি 75টা অর্ডার বাকি আছে এবং উনি বলেছেন যে এটা এই অর্ডারগুলি ভার্ডিক্টসগুলি এগুলি লিখতে প্রতিটা 3 পেজ করে বেশি লাগার কথা না, এটা আমি 2 দিনে করে দিব। আমি চিন্তা করলাম যে 75টা অর্ডার যদি ওনার হিসাব মতন 3 পেজ করে হয়, তাহলে প্রায় 225 পাতার মতন লিখতে হবে। এটা 2 দিনে লিখতে পারা যায়। আমি নিজেকে একজন রাইটার হিসেবে খুব অপদার্থ ভেবেছি। প্রশ্নটা হচ্ছে যে যেটা নৈতিকতার প্রশ্ন উঠেছে এখন, এইটা জাতীয় রাজনীতিতে এটার ইমপ্লিকেশনসকে আমরা পরে আসবো। কারণ এই যে ভার্ডিক্টগুলি যেগুলি বাকি আছে, আমি যে কথা বললাম, এগুলি সবগুলি হয়তো বিশাল অধিকাংশ রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কিত নাই, সিভিল কেস, অন্যান্য নর্মাল ক্রিমিনাল কেস। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলি মামলা, এই যে রায় না লেখা হওয়া পর্যন্ত, এটাতে কোনোটার মধ্যে মৃত্যুদণ্ড হতে পারে, কোনোটার মধ্যে কারাদণ্ড হতে পারে, কোনোটার মধ্যে জরিমানা হতে পারে। শুধু অর্ডারের ভিত্তিতে কিন্তু
কাউকে যদি ওনারা রিলিফ দিয়ে থাকেন, কাউকে যদি শাস্তি দিয়ে থাকেন, লিখিত অর্ডারের আগ পর্যন্ত আমি যতদূর জানি সেগুলিকে বাস্তবায়ন করা কঠিন। তাহলে কিছু লোক সুবিধা পাচ্ছেন অথবা কিছু লোক অসুবিধাগ্রস্ত হচ্ছেন, এটা বাস্তব। এইটা আমি মনে করি ভীষণ ভীষণ অনৈতিক। এই ব্যাপারে অতীতে কি হয়েছে এগুলি তো আজকে এই বিতর্কটা উঠেছে বলে এখন আমরা খোঁজ খবর করছি, বা আপনারাও বা অন্যরা সাংবাদিকরা খোঁজ খবর করছে। এইটার অবসান হইতে হবে। কোন দেশে কি লেখা আছে কি নাই, পৃথিবীর কোন দেশে কত প্র্যাকটিস খারাপ কি ভালো, এটা কোনো দেখার কিছু নাই। যে কোনো কাণ্ডজ্ঞান সম্পন্ন বিবেকবান মানুষের কাছে এটা অনৈতিক, কারণ এই না লেখার আপনার ইমপ্লিকেশনস আছে, একজন নাগরিকের জীবনে আছে, অভিযুক্তের জীবনে আছে। তো এইটা বন্ধ করতে হবে। বন্ধ করার পথ কি এবং অতীতেরটা নিয়ে কি করা দরকার সেটা আলোচনা হতে পারে, এটা স্বাভাবিকভাবে স্বাভাবিক একটা। দ্বিতীয় হচ্ছে তার রাজনৈতিক ইমপ্লিকেশনস। আমার শিক্ষক আনোয়ার হোসেন স্যার ঠিকই বলেছেন, আপনি সূত্রপাত করেছেন এই কথাটা। এখন প্রধানত রাজনীতিকরা, অপোজিশনের রাজনীতিকরা তুলছেন এই কারণে যে এইটার সঙ্গে তাদের কেয়ারটেকার গভর্নমেন্ট সংক্রান্ত ব্যাপারটা মিলে যায় এবং এখানে এটা নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক আছে, ক্ষমতার দ্বন্দ্ব আছে, সেটা না উঠবার কোনো পথ নাই। এটা ছাড়াও উঠে আছে। এই আলোচনাটা এতদিন পরে রায় দেওয়া যায় কিনা, অর্ডারের মধ্যে যেই কথা ছিল না, ভার্টিকের মধ্যে সেই কথা আছে, এগুলো তো এই সমাজে আর আগেও বিতর্ক হয়েছে। এখানে এগুলি পত্রপত্রিকা ঘটেছে, রেডিও টেলিভিশন আলোচনা হয়েছে। সেইটার সমস্যা যতটা না আপনার এই প্রধান বিচারপতির আলোচনার সঙ্গে যুক্ত, তার সাথে অনেক বেশি রাজনীতি শাস্ত্রের এবং আইন শাস্ত্রের ভেতরকার পার্থক্য এবং এর মধ্যে জোর করে এগুলো একটার সঙ্গে আরেকটা অ্যামালগামেট করার সঙ্গে জড়িত। রাজনীতি যখন আদালতে নির্ধারিত হয় সেটা বুঝতে হবে এটা অসুস্থ রাজনীতি। কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা আওয়ামী লীগের দরকার ছিল, কারণ কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হলে তারা জিততেন না, এটা আওয়ামী লীগরা জানে। ফলে এইটা বাতিল করাটা আদালতকে দিয়ে করিয়েছেন বলে এই সমাজে আলোচনা আছে। এই আলোচনা আপনি যেটা সাদত ভাই বললেন, আপনি একজনকে গ্রেফতার করে নিতে পারেন, রাষ্ট্রদ্রোহের মামলা দিতে পারেন, এই নির্যাতন করতে পারেন, কিন্তু সমাজে যখন একটা চিন্তা, একটা ধারণা উঠে আসে, ওইটাকে দমন করা যায় না। এই আলোচনাটা আছে। রাজনৈতিক ইস্যুগুলো আদালতকে দিয়ে নিষ্পত্তি করবার যে অন্তর্গত প্রবণতা, সেটার কারণে এগুলো এসছে। কিন্তু এগুলো ছাড়াও আমরা যদি রাজনীতির কথা দলীয় রাজনীতির কথা বাদও দিই, এই ইস্যুটা নিষ্পত্তি করা দরকার। একটা বাধ্যতামূলক বিরতি। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর সাদাত হোসেন, ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, নুরুল কবির এবং শ্যামল দত্ত, এই চারজন আলোচক, আর আছেন শিক্ষার্থীরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের। দর্শক, আমরা আমাদের যে আজকের প্রথম পর্বের যে আলোচনাটা, সেই আলোচনাটা এখনো আমরা অব্যাহত রাখছি প্রধান বিচারপতির বক্তব্যকে ঘিরে, যেটি রাজনীতির অঙ্গনকে উত্তপ্ত করেছে। কবির ভাইয়ের একটু অংশ বাকি ছিল, আমি দুটো খুব অল্প সময় বলতে চাই। এক নম্বর হচ্ছে, এখন এই যে আচরণটা হচ্ছে, এই প্র্যাকটিস হিসেবে চলে আসছে, এটা সব আমলে হচ্ছে, দীর্ঘদিন ধরে চলছে, এটা এখন আরো বেশি বেশি করে বেরোবে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এটা সাংবিধানিক কি অসাংবিধানিক? এটা সাংবিধানিক একটা প্রশ্ন, এটা পরিষ্কারভাবে জড়িত। কোথায় জড়িত? একজন বিচারপতিকে একজন ওথ নিতে হয়। ওথটা হচ্ছে যে ওথের মধ্যে যা যাচ্ছে, আমি নিরপেক্ষ থাকবো, আমি স্বজনপ্রীতি করবো না, অনুরাগ বিরাগের ব্যাপারে হয়ে রায় দিব না, কিংবা ধরুন সংবিধানকে সমুন্নত রাখবো, অ্যাপেলেট ডিভিশন বা হাইকোর্ট ডিভিশনের বিচারপতিদের। এইটা একজন জজ সাহেবকে এটা নিতে হয়। আপনি যেদিন রিটায়ার করবেন সেদিন আপনি সঙ্গে সঙ্গে ওথটাও আপনার থাকে না, কারণ ওথটা হচ্ছে যেদিন থেকে আপনি নিয়োগ হলেন এবং যেদিন থেকে আপনি আপনার নিয়োগ শেষ হলো। তাহলে এরপরে যদি আপনি রায় লেখেন, যে ওই সময়টা টেকনিক্যালি আপনি ওথ বাউন্ড নন, ফলে ওথ ভায়োলেশনের আপনার প্রায়োগিক সুযোগ আছে, নৈতিক সুযোগ হয়তো নাই, কিন্তু প্রায়োগিক সুযোগ আছে। ফলে এই প্র্যাকটিসটা চলা সেই অর্থে স্পিরিটের দিক থেকে এটা অসাংবিধানিক। শ্যামল, এখানে
মাননীয় প্রধান বিচারপতির বক্তব্যের প্রেক্ষিতে এই বিতর্কটি সামনে এসছে এবং তিনি কেন এটি বললেন হঠাৎ করে, এটা নিয়ে নানা রকমের আলোচনা আছে। যেমন ওনার সঙ্গে একজন বিচারপতির দ্বন্দ্বের কথাও কিন্তু মিডিয়াতে চলে আসছে অনেকগুলো। আপনি জানেন যে তার সঙ্গে একজন বিচারপতির এই যে জিনিসটা সর্বশেষ কবিরা বললেন যে এটা দীর্ঘদিন ধরে হয়ে এসছে, এটা যদি আনকনস্টিটিউশনাল হয় তাহলে দেশের সর্বোচ্চ বিচারাঙ্গনের বিচারপতিরাই এটি করছেন। আমাদের দিক হচ্ছে, দেখার দিক হচ্ছে এখানে স্যার বলছিলেন যে এইভাবে আইনি স্পষ্ট করে লেখা নেই যে কতদিনের মধ্যে বিচার এই রায়টি লিখতে হবে। এটারই সুযোগ নিয়ে অনেকে 150-200 যেটি বলেন 2011 সালের রায়ের এখানে আমি মনে করি যে এই বিষয়টা একটা স্পষ্ট হওয়া এবং বিতর্কটি যাই হোক যেভাবে আসুক এটি একটু ভালো হয়েছে এসে। এখন থেকে তিনি যদি বলেন যে তিনি যে বক্তব্যটি রেখেছেন যে মৌলভীবাজার আইনজীবী সমিতির অনুষ্ঠানে যে এখন থেকে তিনি আর কোনো রায় লিখতে দিবেন না, যদি এটা হয়ে থাকে তাহলে বিচার প্রাপ্তির জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। এখানে দুটো জিনিস, একটি সর্বশেষ কবির ভাই যেটা বলছেন ওথ বাউন্ডের বিষয়টা, যখন ওথ বাউন্ড থাকেন আর ওথ বাউন্ড না থাকেন তখন তিনি লিখতে পারেন কিনা আদৌ, এই প্রশ্নগুলো ইদানিং বেশি আসছে। বিশেষ করে দেখা যাচ্ছে বিচারপতিরা অবসর গ্রহণের পরপরই নানা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাওয়ার কিছু উদাহরণও চলে আসছে। আর প্রধান বিচারপতিরও আমরা আগে কোনোদিন এইভাবে পাবলিক অ্যাপিয়ারেন্স দেখিনি। প্রতি সপ্তাহে তিনি কোনো না কোনো সভায় বক্তব্য রাখছেন কোনো না কোনো জায়গায়। আগে কিন্তু এই দিকগুলো আমাদের এখানে এত ছিল না। প্রধান বিচারপতিরা আমি দেখিনি গত একমাত্র আইনজীবীদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বা বারের কোনো মিটিং টিটিং হলে বক্তব্য রাখতেন, কিন্তু এখন ওই মৌলভীবাজার বারে তিনি বক্তব্য রাখছেন, তারপরে মনমোহন কোন কোন স্কুল কলেজের মিটিংয়ে বক্তব্য রাখছেন বিভিন্ন জায়গায়, এবং সেই বক্তব্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখছেন খুবই সাধারণ অডিয়েন্সের সামনে, যেগুলো ন্যাশনাল ডিবেটের বিষয় সেগুলো রাখছেন। ফলে এই জায়গাতে আমি মনে করি যে এখানে স্পষ্ট হওয়ার সময় এসে গেছে এবং ওটা সবচেয়ে বড় ভালো ব্যাখ্যাটি দিয়েছেন আইনমন্ত্রী। তিনি বলছেন যে এখন থেকে তাহলে আমরা এমন একটা ডিরেকশন পাবো সুপ্রিম কোর্টের কাছ থেকে যে কতদিনের মধ্যে রায় লিখতে হবে। এখন যদি 100-150 মামলার রায়, এখন আপনি কতদিনে লিখবেন এগুলো? এবং এটা সত্যিই একটা প্রশ্ন আসছে এখন যে আপনি যখন ওথ বাউন্ড থাকবেন না তখন আপনি কি রায় লিখতে পারেন কিনা আদৌ, তখন আপনার পাবলিক ডকুমেন্টে আপনার অ্যাক্সেসটা থাকবে কিনা, থাকা উচিত কিনা সাংবিধানিকভাবে, যেটা পরিষ্কার করে ডক্টর সাদাত বলেছেন যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সেটা কিন্তু থাকে না। কিন্তু রায়ের ক্ষেত্রে আমরা প্র্যাকটিসটা দেখে আসছি। আমি অন্তত গত 30 বছরে জানি বহু রায় লেখা হয়েছে যেগুলো যারা, এমনকি অনেকে রায় না লিখে মারাও গেছেন, কোনো কোনো বিচারপতি মারা গেছেন রায় লিখেননি, ফলে জুনিয়র যিনি জাজ ছিলেন তাকে সে রায়টা লিখতে হয়েছে, এরকম ঘটনা আছে বহু রায়। যে এখনো পর্যন্ত 2011 সালের রায়, এখন এই যে রায় না লেখা, এটার জন্য বিচারের কাজে কি সমস্যা হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আপনি একটা আপিল করতে পারবেন না পূর্ণাঙ্গ জাজমেন্ট না পাওয়ার আগে পর্যন্ত। তাহলে এই যে 200-250 মামলা এক একজনের কাছে, শরীফুদ্দিন চাকলাদার মাত্র রিটায়ার করেছেন গত সপ্তাহে, তার কাছে 100 মামলা রয়ে গেছে। এখন এরকম যদি শামসুদ্দিন মানিকের কাছে 200 রয়ে গেছে, এরকম আরো চিফ জাস্টিস, এখন তিনি যদি সাবেক চিফ জাস্টিস যিনি ইমিডিয়েট ফার্স্ট চিফ জাস্টিস তিনি যদি 2011 সালে এরকম রায় না লিখে থাকেন, তাহলে এই কাজটিকে অসাংবিধানিক তিনি কি জানেন না? এটা আমাদের কেমন বড় একটা জাতিকে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করে দিয়েছে যে আমরা এতদিন ধরে কি অন্যায় কাজ করে আসছি, অসাংবিধানিক কাজ করে আসছি, এবং কারা সেটা করছেন? দেশের সংবিধানের গার্ডিয়ান যারা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, তারাই এই কাজটি করে আসছেন। তো এতদিন পরে কেন, 43 বছর লাগলো কেন আমাদের এই উপলব্ধি আসতে? এই প্রশ্নটি আসছে সামনে। এখন যেটা বলা হচ্ছে প্রধান বিচারপতির এইটা, যেটা আমি 43 বছর যেটা বলছেন শ্যামল, এটার সম্পর্কে আমি বলবো যে যদি কেউ যদি মনে করে তার বক্তব্যটা একদমই সত্য, তাহলে সেটা 43 বছর পরেও বলতে পারেন, 85 বছর পরেও বলতে পারেন। একটা জিনিস দীর্ঘদিন থেকে চলে আসছে, তার মানে এই নয় যে সেটা চিরদিন। না না, আমি সেটা বলছি না। কারণ এসকে সিনহা নিজে মাননীয় প্রধান বিচারপতি হওয়ার আগে
তিনি এরকম বহু রায় করেছেন যে রায়গুলো পরে লেখা হয়েছে। আমি পার্সোনাল কোনো ইয়ে দেখছি না, আমি একটা ফর্মুলা বলছি যে আমি 82 বছর 6 মাস বেসিসই বলবে, আমি বলতে পারবো না যে আমি 82 বছর বেসিসি, সুতরাং আমার তো আরো বাঁচতে হবে। আমার 82 বছর 6 মাস 3 দিনের দিন শেষ হয়ে যেতে পারে। সুতরাং আপনি কেউ অনুভব করতে পারে যে আমি এটা, এই অনুভবের পিছনে যখন আমরা দেখি একজন অনুভব করছেন, তখনই যার সঙ্গে তার আরেকজন বিচারপতির দ্বন্দ্বের খবরটি একই সঙ্গে, সেটা আমি কিন্তু যদি যুক্তি থাকে তাহলে অসুবিধা নাই। এখানে সরকারি পদ্ধতিতে, আমি বিচার আলোয়ের কথা বলছিলাম, সরকারি পদ্ধতি কাছাকাছি জিনিস প্রায় সময় আমাদেরকে এই ধরনের ভুল ডিসিশন বা ভুল ইয়ে যদি কোনো সময় হতো, তো যারা অফিসে এই কাজগুলি করেছে তারা হয়তো অনেক ভুল করেছে এরকম, তারা একটা কথা বলতো, এটা রেওয়াজ। এই রেওয়াজ কথাটা কিন্তু খুব বেশি ইউজ হয় অনেকগুলি অফিসে, এটা রেওয়াজ, এইভাবেই চলছে। তো আমি অনেক ক্ষেত্রে বলেছি যে এখন রেওয়াজ যদি ভুল থাকে তাহলে তো এটা হবে না, আপনি আমাকে যুক্তি দিয়ে দেখান আপনার রেওয়াজটা ঠিক আছে কিনা। আর আমি মনে করি একটা ভুল আর একটা ভুলকে প্রতিষ্ঠিত করে না। আপনি একজনে ভুল করছে, সুতরাং এটা যুগের পর যুগ অন্যরা ভুল করে, তা না। একটা জিনিস হতে পারে যে ভবিষ্যতে আর আমি ভুল করতে দেব না। এখন কথা হলো এই জিনিসটা অনৈতিক, এটা আমি একমত। ভবিষ্যতে আমরা আর ভুল হতে দিব, তাহলে আগেরগুলি কি হবে? আগেরগুলি কিন্তু আমাদের প্রচুর আইনে বলা থাকে যে নট টু স্ট্যান্ডিং দিস, আগে যা যা করছে সেটাকে ভ্যালিড ডিক্লেয়ার করা। এখন হয়তো এখানে না, এখানে হয়তো এরকম মানে হতে পারে কিছু, যে আগে যা করেছেন সেটা হোয়াট এভারই, আমরা কিন্তু বহু আইনে এটা করি, যে যাকে বলা হয় টোটাল বিষয়টা নিয়ে তো আলোচনা হয়, কিন্তু যুক্তি যে জিনিসটা প্রশ্নবিদ্ধ হওয়া সেটা তো থেকে যাবে, সেটা আপনি আটকাতে পারবেন না। আপনি হয়তো ভ্যালিডেট করে দিবেন আগে যা যা ঘটেছে, তবে যদি যুক্তিতে না টিকে, সবচেয়ে বড় কথা হলো লজিক্যালি এটা টিকে কিনা। লজিক্যালি যদি না টিকে ভবিষ্যতে আর করা হবে না, যেটা ল মিনিস্টার বলছে। মাননীয় বিচারপতিরা এই কাজটি করে আসছেন বছরের পর বছর ধরে। এখন একজন বিচারপতি প্রশ্নটা তুলেছেন, মাননীয় প্রধান বিচারপতি, কিন্তু প্রশ্নটি না তুলে তিনি বরং একটা প্র্যাকটিসে যাওয়া উচিত ছিল যে আমি কাউকে এই রায়টি লিখতে দিব না। উনি কি সেই উদ্যোগটি নিয়েছেন যে এখন থেকে আমি আর কাউকে রায় লিখতে দিব না? যারা অবসর গ্রহণ করছেন তারা যে না লিখে চলে যাচ্ছেন, তার আগে কি উনি বলেছেন যে তোমার কিন্তু এই যে রায় লিখলে না, এগুলো কিন্তু আর হবে না? এখানে এই উদ্যোগটি তো উনি গ্রহণ করেন। আমি একটা কেসে উনার বক্তব্য এটা শুনেছি যে এটা যারা লিখে যাচ্ছেন তাদের উনি অবশ্য অন্য আরো কিছু ফাইন্যান্সিয়াল ইয়ে দিয়ে বলছিলেন, তখন আবার ওই দিক থেকে কেসটা এসেছে। আলটিমেটলি আগে বলছেন অন্তত আজ থেকে 3-4 মাস আগে উনি, কিন্তু তাহলে গত মাসে কি করে 100-300 রায় না লিখে একজন বিচারপতি অবসর গ্রহণ করে গেলেন? অবসর গ্রহণ তো দিন শেষ হলে চলে গেছে, কিন্তু রায় তো লেখা হয়নি। না, দিন শেষ হলে চলে গেছে, 300 রায় লেখা হয়নি, তাহলে কি তাকে অন্যভাবে আটকাতে পারবে? দিন শেষ হয়েছে, উনি অবসর গ্রহণ করে চলে গেছেন, আর তো কিছু করার নেই। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ভবিষ্যতেই অনৈতিক এবং আমার কাছে প্রতীয়মান হয় বেশ খানিকটা অসাংবিধানিক, যেহেতু ওথের প্রশ্নটা জড়িত। এই আচরণটা বন্ধ করতে হলে ভবিষ্যতের জন্য, অতীতের কি হবে সেটা আমরা পরে আসছি, ভবিষ্যতের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে একটা হচ্ছে যেটা আইনমন্ত্রী বলেছেন, টাইম লিমিট একটা ঠিক করতে হবে, এতদিন পর্যন্ত পারবে, এটা আইন, এবং এটা আইন করে করতে হবে। 1, 2, সেটা তো ইতিমধ্যে যারা রিটায়ার করেছেন বা করবেন 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে বা এরকম যদি থাকে তাদের জন্য, কিন্তু এটা সিস্টেমের মধ্যে আনতে হইলে আপনি যারা বিচার করেন তাদেরকে অন্তত তাদের যে সংখ্যা, যেই পরিমাণ কেস তাদেরকে শুনতে হয়, এইটা ধরুন তার হাতে যদি পেন্ডিং থাকে, হয়তো ঠিক এটাও ঠিক করতে হবে যে 3 মাস আগে পর্যন্ত রিটায়ারমেন্টের এরপর নতুন মামলা শুনবেন না, যাতে তার রিটায়ারমেন্টের সময় পর্যন্ত বাকিগুলো যেগুলো তার কাছে আছে লিখতে হবে এগুলো শেষ করে দেন। একটা হচ্ছে তাহলে আগের দিক থেকে রিটায়ারমেন্টের আগে একটা পার্টিকুলার টাইম ওনাদের বিবেচনার মতন এর মধ্যে বেঁধে দেওয়া, নতুন মামলা শোনার তো কোনো দরকার হবে না। এবং এটা হলো ভবিষ্যতের জন্য। আর মাঝামাঝি যেগুলো থাকবে একটা টাইম, যেটা আইনমন্ত্রী বলেছেন, আমি মনে করি রাইটলি বলেছেন, একটা টাইম ফ্রেমের মধ্যে একটা জিনিসটা আনতে হবে। আর যেটা রাজনৈতিকভাবে আদালত দিয়ে যদি আপনি রাজনীতি করেন, আপনি করেন, আরেকজন করুক বা আরেকজন করুক, এই সমস্যা হবেই। এই বিতর্কগুলো উঠেছে কেন? উঠেছে একজন বিচারপতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কিভাবে হবে তারপরে সেটার উপর রায় দিলেন 1 বছর পর বা কাছাকাছি প্লাস মাইনাস। তারপর উনি আবার সরকারের দেওয়া চাকরিও গ্রহণ করেছেন।
আপনি কিভাবে মানুষের মুখ বন্ধ করবেন? আপনি জোর করে করতে পারেন, চিন্তা কিভাবে বন্ধ করবেন যে এইটাও তো একটা বেনিফিট, এই বেনিফিটটা উনি নিয়েছেন কিনা। কিভাবে আপনি এই যুক্তি বন্ধ করবেন যে ওই ওথের মধ্যে এই সময়টা পড়ে কিনা। আপনি মারতে পারেন, কাটতে পারেন, সমাজের মধ্যে এই কথা থাকবে এবং এটা একটা রাজনৈতিক আলোচনা। আজকে বিএনপি করছে, বিএনপির জায়গায় আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ করতো। ফলে এই রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকা উচিত এবং আইন আদালতের ব্যাপারটা সংবিধান এবং আইনের অধীনে থাকা উচিত। সঙ্গে যে খেয়াল করেছেন প্রধান বিচারপতি একটা কথা বলেছেন, আমি সব বিচারপতিদেরকে কনভিন্স করতে পারি নাই, বলেছেন না? এখানে শুনলাম বা আপনিও বললেন সব বিচারপতি তো করতে পারবেন না। আপনার মনে আছে ব্যারিস্টার রফিকুল হক একাধিক সভায়, একাধিক টেলিভিশনে প্রকাশ্যে বলেছে, যেগুলি পত্রপত্রিকায় রিপোর্টেড হয়েছে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ বেঞ্চ এবং বিএনপি বেঞ্চ নামে পরিচিতি লাভ করেছে। উনি বলেছেন বিভিন্ন সময় এটার ব্যাপারে তার বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিংস ড্রন হয় নাই। তাহলে যখনই দলীয় ভিত্তিতে জজ সাহেবদের নিয়োগ দেওয়া হবে তখন কোন দলনিরপেক্ষ একাডেমিক ইস্যু, যে আমরা এটা আলাপ করছি যে রাজনীতির কথা বলেন, বিচার প্রার্থী কিভাবে বিচার পাবে, সেই ইস্যুতেও প্রত্যেক ওই সব বিচারপতিরা চিন্তা করবেন কোনটা অ্যাগ্রি করলে তার দলের পক্ষে যায়, কোনটা ডিসঅ্যাগ্রি করলে তার পক্ষে যায়। ফলে এই পুরো এটা সমস্যাটা তো অনেক বড় জটিল। পার্টিজান পদ্ধতিতে দলীয় ভিত্তিতে রাষ্ট্র চালাবেন কিনা, দলীয় ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলি চালাবেন কিনা এবং সেই পর্যন্ত থেকে আইন আদালতকেও চালাবেন কিনা, এইটার উপর নির্ভর করে। এইটা তারা যে চালাবেন আওয়ামী লীগ বিএনপিরা, এই ব্যাপারে আমার কোনো সংশয় নেই, আমার ধারণা বাংলাদেশে কোনো মানুষের নাই। আমার প্রশ্ন হচ্ছে নাগরিক হিসাবে আমরা তাদেরকে কতদিন চালাতে দিব। সেইখানে সংঘবদ্ধ প্রতিবাদ ছাড়া আপনি এখানে একটা রুল অফ ল প্রতিষ্ঠা করতে পারা সম্ভব না। জি, ধন্যবাদ। আমরা একটু শিক্ষার্থীদের কাছে যাব। দর্শক, আমরা যাচ্ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে, তাদের কাছ থেকে। আচ্ছা, আমরা একটু দেরিতেই যাচ্ছি। আচ্ছা, আমি একটা স্যারের কাছে বলতে চাচ্ছি যে সব এই যে আমরা যেইগুলি আলোচনা করছি যে এটা তো শুধু একটা রায় না, শত শত রায়ের ব্যাপার। শুধুমাত্র একটা বিষয় পিক করে বিএনপির পক্ষ থেকে যে ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু রেজ করা হলো, সেটা কি নিয়ে কি মানে সরকার কি খুব বেকায়দায় পড়লো, বা এটা দিয়ে কি বিএনপি কি কোনো রাজনৈতিক মানে ফায়দাটা তুলতে পারবে কিনা, মানে সেরকম প্রেক্ষাপট তৈরি হয়েছে কিনা? যদি আমি একটু তলিয়ে দেখি তাহলে বিএনপির কোনো রাজনৈতিক ফায়দা পাবার কোনো সুযোগ নেই। কিন্তু একটা বড় ইস্যু তো, কারণটা হচ্ছে আমি ব্যাখ্যাটা দিয়ে নেই। ইস্যুটা তৈরি হয়েছে ঠিকই, ইস্যুটা তৈরি করবার মতো উপযোগী তত্ত্ব এবং তথ্য দুটোই মাননীয় প্রধান বিচারপতি ছেড়ে দিয়েছে, সেই জন্য তারা লুফে নিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতির বক্তব্য যদি আমরা আনুপূর্বিক বিশ্লেষণ করি তাহলে দেখব যে কোথাও তিনি তার বক্তব্য বা মন্তব্যে যে সুপারিশ আছে বা যে দিক নির্দেশনা আছে তার ভূতাপেক্ষ কার্যকারিতার তিনি নির্দেশ করেননি। অর্থাৎ ইংরেজিতে যাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ অ্যাকশনের কথা তিনি বলেননি। যা হয়ে গেছে সেটা হচ্ছে, আমি সঙ্গে গোড়াতেই বলেছি যে তার বক্তব্যের একটি দিক হচ্ছে নৈতিক ঔচিত্য বোধের প্রতি দৃষ্টি আকর্ষণ করা, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে স্বাভাবিকভাবেই যখন বিএনপি লুফে নেয় তখন আওয়ামী লীগকে সতর্ক থাকতে হয়, অনেকটা আত্মরক্ষামূলক অবস্থানে যেতে হয়, এটা রাজনীতির ব্যাপার আর কি। তবে আমার কাছে একটু অন্য দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টি দেখি, যে দেখুন মেঠো বাংলায় একটা আপ্তবাক্য বা প্রবচন আছে যে কথায় হাতি পায়, কথায় হাতির পায়, অর্থাৎ কথা ঠিক মতো বলতে পারলে হাতি পাওয়া যায়, আবার কথা যদি বেঠিক হয়ে যায় তাহলে হাতির পায়ের তলায়। তো আমাদের প্রধান বিচারপতির সমস্যাটা হচ্ছে এই যে কথাটা এমন ভাবে বলেছেন যে তিনি হাতির পায়ের তলায় রয়ে গেছেন এখন আর কি। তো আর আমার কাছে যেটা আরো একটি দিক আমি অন্য দৃষ্টিকোণ থেকে দেখি যে তিনি যা বলেছেন আমরা তো সবাই কিন্তু একমত এখানে যে নৈতিক দিক থেকে এটা প্রশ্নাতীত
মন্তব্য, কিন্তু এই কথাটা তিনি জনসমক্ষে বলাটাও কতটুকু ঠিক হয়েছে সেটা তিনি বিচার করে দেখবেন। এটা তো তার প্রশাসনিক পদক্ষেপ নেবার। উনি কি একটা প্রশাসনিক কোনো আদেশ জারি করতে পারতেন? নিশ্চয়ই পারতেন তিনি, কারণ আমি তো বললাম যে সুপ্রিম কোর্টের বিধিবিধান আছে, কিন্তু সেখানে প্রয়োজনীয় সংশোধন করে তিনি একেবারে সময়সীমা নির্ধারণ করে দিতে পারতেন। এটা কিন্তু জনসমক্ষে বলাটার উদ্দেশ্যটা সঠিক নয় বলে সেই কারণেই তো বলা হচ্ছে যে এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা একটা রাজনৈতিক বিষয় আছে। সেটা তো অনুমান ভিত্তিক, কিন্তু আমার সমস্যাটা হলো আমি ইতিহাসের নগণ্য ছাত্র, আমার হাতে অকাট্য দলিল প্রমাণ না এলে আমি মন্তব্য করতে রাজি নই আর কি। শুধু এইটুকু বলতে পারি যে এই মন্তব্যটি জনসমক্ষে একেবারে অপ্রয়োজনীয় ছিল। প্রয়োজন ছিল তিনি তার দাপ্তরিক বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া, অর্থাৎ বিচার বিভাগে যা ত্রুটি বিচ্যুতি তিনি আবিষ্কার করতে পারবেন তার মেয়াদকালে সেগুলো সংশোধনের জন্য তিনি ঐকান্তিক প্রচেষ্টা চালাবেন, এবং তিনি সেই নির্দেশ একটা আভাসও আমাদেরকে দিয়েছেন যখন দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণে 1 বছর পেরিয়ে গেল এবং এই 1 বছর পূর্তি উপলক্ষে লিখিত মন্তব্যে তিনি এই কথাটা বলেছেন আর কি। তো এই মন্তব্যে দায়িত্ব তার নিশ্চয়ই আছে, তবে আমি মনে করি যে এটা জনসমক্ষে বলবার মতো কোনো বিষয় নয়। তবে রাজনীতির অঙ্গনে টানাপোড়ন যে হলো শ্যামল দত্ত, এর ফলে মানে এখন সমস্ত বিচারপতিরাই এখন রেওয়াজের মধ্যে যেখানে আছে সেখানে প্রধান বিচারপতির এই অবস্থার কারণে তিনি কি একটা এর মতো পড়লো, মানে তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছুটা বেকাতে পড়লো কিনা? না, সব বিচার এক সেকেন্ড বলে নেই, আমি দুঃখিত। সব প্রধান বিচারপতি, আমি তো আগেই উল্লেখ করলাম যে অবসরে যাওয়ার পরে রায় লিখেছেন, তাহলে সব প্রধান বিচারপতি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন, সব রায় প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তো এটা এই মন্তব্যটি দায়িত্ব কিন্তু প্রধান বিচারপতিকে নিতে হবে এখন। এটাই যেটি স্যার বললেন যে এই ব্যাপারে মন্তব্যের চাইতে বেশি প্রয়োজনীয় হচ্ছে তার এখন কিভাবে তিনি এখন এই বিচারপতিদেরকে অবসরে যাওয়ার পর রায় লেখাতে কিভাবে বিরত করেন সেটি দেখতে চাই আমি। এটা তো পারছেন না। এই যে গত সপ্তাহে একজন বিচারপতি 300 রায় না লিখে চলে গেছেন। ওনার বক্তব্য পরিষ্কার যে উনি কিন্তু স্বীকার করেছেন লিখিত বক্তব্যে যে তিনি ব্যর্থ হয়েছেন। তাহলে একটা অসাংবিধানিক কাজে ব্যর্থ হলেন তিনি, একটা সাংবিধানিক পদ্ধতিতে আনতে, কিন্তু এখন তিনি যদি ব্যর্থ হন তাহলে কি অসাংবিধানিক কাজটি চলতেই থাকবে? উনি বলার পর একটা প্রধান বিচারপতি যখন বলছেন কাজটি অসাংবিধানিক, কিন্তু সেই অসাংবিধানিক কাজটি তাহলে চলতেই থাকবে। আসছি দর্শক, আমরা আবারও বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন গ্রেট ওয়াল ইসলামিক গণতন্ত্র এখন অনুষ্ঠান। একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের কিছু মতামত বা প্রশ্ন আমরা দ্রুত পড়ছি, তারপরে শিক্ষার্থীদের কাছে যাব। ঢাকা থেকে সিরাজুল লিখেছেন, প্রধান বিচারপতির বক্তব্যকে সমর্থন করি, উনি নৈতিক অবস্থান থেকে ঠিক কথাই বলেছেন। ময়মনসিংহ থেকে রাইসুল লিখেছেন, সুরঞ্জিত বাবু যে ভঙ্গিতে প্রধান বিচারপতির সমালোচনা করলেন সেটাকে খুবই অরুচিকর লাগলো। জামালপুর থেকে মুস্তাক লিখেছেন, সাবেক সচিব সাদাত সাহেবকে ধন্যবাদ, উনি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন কেন অবসর গ্রহণের পর সিদ্ধান্তে স্বাক্ষর করা উচিত নয়। চট্টগ্রামের কি কাপাস গোলা থেকে মায়া লিখেছেন, প্রধান বিচারপতিকে ধন্যবাদ, আমার তো মনে হয় উনি একজন সৎ মানুষ বলেই সাহস করে সত্য কথাটা বলতে পেরেছেন। সিলেট থেকে শামসুদ্দিন লিখেছেন, প্রধান বিচারপতির বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি কেন লাফাচ্ছে? পঞ্চদশ সংশোধনী তো আদালতে হয়নি, ওটা হয়েছে জাতীয় সংসদে, সংসদের সেই এখতিয়ার রয়েছে। গাজীপুর থেকে খোকা লিখেছেন, সঞ্জিত সাহেব কেন মন খারাপ করছেন? প্রধান বিচারপতি কি অন্যায্য কিছু বলেছেন? খুলনা থেকে জুম্মন লিখেছেন, যদি 10, 80, 90টি রায় 2 দিনে লেখা সম্ভবই হয় তাহলে তারা অবসরে যাওয়ার 2-3 দিন আগে রায় দিয়ে এলেন না কেন? নুরুল আলম লিখেছেন, আইনমন্ত্রী কি ঠিক কথাই বলেছেন, বিচারের রায় লেখার জন্য একটি সময়সীমা বেঁধে দেওয়া দরকার।
চট্টগ্রাম থেকে আলম খান লিখেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিকের ইদানিংকার কথাবার্তা শুনে মনে হয় তিনি রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, তাহলে তিনি কিভাবে নিরপেক্ষ রায় লিখবেন। নারায়ণগঞ্জ থেকে রবিন লিখেছেন, বছরের একটা বড় সময় তো হাইকোর্ট বন্ধ থাকে, তখনও কি ওনাদের রায় লেখার সময় হয় না। ঢাকা থেকে অলি লিখেছেন, অবসরের পর রায় লেখা যদি বৈধই হবে তাহলে সেটা বিচারকরা ব্যাকডেট দিয়ে দেন না কেন। দর্শকদের নানান রকম মতামত বিশ্লেষণ, সেটি নিশ্চয়ই আমাদের আলোচকরা তাদের আলোচনার সময় বলবেন। দর্শক, আমরা একটু কিছুক্ষণ আগে আমরা একটু জানতে পারলাম, আমাদের প্যানেল থেকে আমাদের প্রডিউসার বললেন যে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির সঙ্গে, আইনমন্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে, অ্যাটর্নি জেনারেলও তার সঙ্গে আছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। আমরা ঠিক জানি না, সম্ভবত এই বিতর্কগুলি নিয়েও হয়তো আলোচনা করতে পারেন। তবে একটা তথ্য যে রাষ্ট্রপতির কাছে গেছেন প্রধানমন্ত্রী, সঙ্গে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। দর্শক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে যাই, তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এর মধ্যে 2টি বিরতি হয়ে গেছে। আমরা প্রশ্ন আহ্বান করছি, নাম বলে কার কাছে প্রশ্ন এটা পরিষ্কারভাবে একটু বলতে হবে। আমি সাদমান, আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ছি। তো আমার প্রশ্নটি নুরুল কবির স্যারের কাছে। তো স্যার, প্রশ্নটি হচ্ছে, আপনি আজকে আপনার বক্তব্যে একটি সলিউশন দেওয়ার চেষ্টা করলেন যে 3 মাস আগে থেকে যদি আমরা তাকে নতুন কোনো মামলা দিতে না দেই তাহলে হয়তোবা সেই সলিউশনটি হতে পারে। তো স্যার, সেটি থেকে আমার প্রশ্নটি হচ্ছে, একটি বিচারের মামলা কতদিনে হবে স্যার, সেটা তো আসলে বেঁধে দেওয়াটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না স্যার এটি পসিবল। তো সেক্ষেত্রে স্যার, আমরা যদি বেঁধে দেই এবং তারপরেও যদি তাদের অবসর গ্রহণের সময় এমন কিছু মামলা থেকে যায় যেটি এখনো বিচারাধীন রয়েছে বা যেটি রায় লেখা হয়নি, সেক্ষেত্রে কি আপনি নৈতিক দিক থেকে মনে করেন কিনা যে সেটিও সেই বিচারপতি আওতায় হওয়া উচিত? আর স্যার, যদি স্যার নৈতিক দিক থেকে স্যার সেটিকে আমরা আবার নৈতিক দিক থেকে বৈধ বলেই ফেলি, সেটিকে আবার স্যার আইনের ফাঁক জাতীয় কিছু হয়ে যাচ্ছে কিনা স্যার, এই জিনিসটা যদি আপনি আলোচনা করতেন তাহলে স্যার খুব ভালো। ধন্যবাদ। আমরা একটু উত্তরটা নিয়ে নিই। জি, আমার কথাটা ওনাকে বোঝাতে পারিনি। উনি বলছেন যে বিচার করার টাইম ফ্রেম বেঁধে দেওয়া ঠিক হবে না। আমরা তো সেটা বলিনি। রায়টা যেদিন উনি দিলেন তার যে, অর্থাৎ তার এতদিনের মধ্যে তার লিখে ফেলা উচিত। আর একটা হচ্ছে যে আগের থেকে 3 মাস আগের থেকে যদি নতুন মামলা তাকে হিয়ারিং করতে দেওয়া না হয় তাহলে তার আগেরগুলো লিখা উচিত। জি, ধন্যবাদ, পরিষ্কার করেছেন নুরুল কবির। জি, পরের প্রশ্ন। আমি তানভীর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। আমার প্রশ্নটি অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যারের কাছে। স্যার, আমরা আজকে জানতে পারলাম যে অবসরপ্রাপ্ত বিচারপতিদের অস্বাক্ষরিত অনেকগুলো রায় এবং অর্ডার এবং ভার্ডিক্ট রয়ে গিয়েছে, যেগুলো সম্পর্কে আমরা আজকে কিছু তথ্য পেলাম। এবং আজকে আমরা বলতে পারি যে আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়টি মূলত জনসমক্ষে প্রকাশিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত যেই কথাটি উঠেছে সেই কথাটির কারণেই। কিন্তু এই যে অনেকগুলো অস্বাক্ষরিত রায় রয়ে গিয়েছে সেগুলোর মধ্যে একটি বেশিরভাগ অংশই আমরা বলতে পারি যে সেগুলো সিভিল কেসের আন্ডারে আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে অনেকগুলো সিভিল কেস থেকে যাবে এবং সেগুলো সাধারণ মানুষের জীবনের সাথে সম্পর্কিত, তো যদি আজকে প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী যদি এতদিন ধরে যে রীতিটি চলে এসেছে সেই রীতিটি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই সিভিল কেসগুলোর ভবিষ্যৎ কি হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমি তো আমার বক্তব্যের সময় পরিষ্কার করেছি যে বিলম্বিত রায় লেখার কারণে জনদুর্ভোগ হয়। কাজেই বিলম্বিত রায়ের ব্যাপারে একটা নৈতিক প্রশ্ন সবসময় থেকে যায়। তো সেই জন্যে আমরা 4জনেই আলোচনা করেছি যে মোটামুটি রায় লেখার, যদিও মেয়াদকালীন, অর্থাৎ একজন বিচারপতি চাকরির মেয়াদকালীন সময় শেষ না করা যায়, তবে একটা সময়সীমা সুপ্রিম কোর্টের বিধানের মধ্যেই নির্দেশ করা যেতে পারে, যার ফলে তিনি ওই বিশেষ নির্দিষ্ট সময়ের মধ্যে রায়টি লিখতে পারেন। তো এটা হওয়া উচিত বলে আমি মনে করি। এবং এটাও বলেছি যে মাননীয় প্রধান বিচারপতির বক্তব্যের ওই দিকটিকে আমি অবশ্যই সমর্থন করব। কিন্তু
মাননীয় প্রধান বিচারপতি কখনোই কিন্তু বলেননি যে তার এই মন্তব্যের কারণে আগের লেখা রায়গুলো অবৈধ হয়ে যাবে। তিনি এটার অনৈতিকতার দিকটির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে একই সঙ্গে আমি এটাও বলেছি, যখন তিনি বলেন অসাংবিধানিক, আমার মতে নুরুল কবির অবশ্য পরিষ্কার করে বলেছে কোন দিক থেকে অসাংবিধানিক, তার সঙ্গে আমি একমত, কিন্তু আপাত দৃষ্টিতে সরাসরি অসাংবিধানিক নয় আর কি। তাহলে সংবিধানও কিছু নির্দেশ থাকা উচিত বলে আমি মনে করি। আমি একটু করে এই ছাত্রটি যে প্রশ্ন করেছে এটাকে যদি আপনি ওইভাবে দেখেন যে আপনি যত টাইমই দেন, ধরেন আপনি বললেন যে অবসর গ্রহণের 3 মাসের মধ্যে করতে হলো, কোনো বিচারপতি 3 মাসের মধ্যে করলো না, প্রশ্ন হচ্ছে ওর বোধ হয় যে তাহলে কি হবে, মানে আসলে কোনো রিড্রেস আছে কিনা, কম্পালশন তার উপর আপনি তৈরি করতে পারেন কিনা। একটা আইন যখন হয়, আইন প্রয়োগ করবার উপবিধিও থাকে, বাই লস যেগুলো বলা হয় আর কি, প্রবিধান যেটা আর কি, তো সেটাও তৈরি করা দরকার বলে আপনি ঠিকই বলেছেন, আমার মনে হয় থাকা উচিত। কারণ একটা নির্দেশ যদি না কেউ মানে বা মানতে ব্যর্থ হয় তাহলে কি হয়? আপনার যদি বলাই থাকে যে 3 মাস পর্যন্ত সময় দেওয়া গেল আপনাকে লেখার জন্য, এরপরে তো লিখলে আর এটা বৈধ হবে না, কারণ আপনারা টাইমই উল্লেখ করে দেন, তাহলে রেজাল্ট তো সেম না। এখন তো উল্লেখ নাই। না আমি বলছি এখন যেটা মুশকিল হয়ে গেছে উল্লেখ না থাকার কারণে এটা সুবিধা নিয়ে বিচারপতিরা লিখে আসছেন দিনের পর দিন। শ্যামল, ওই এই ছাত্রটির কিন্তু আরো একটু ডিপে গেছে। আপনি 3 মাসের মধ্যে তারপরে আর ওই বৈধ হল না, তাহলে কেসের কি হবে? যে মানে কমপ্লেইন এবং কেসের ডিফেন্ডেন্টের কি হবে? আপনাকে বলি, কেসে এরকম হয়েছে, কোন বিচারপতি রায় না লিখে মারাও গেছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হয়েছে? সেক্ষেত্রে আরেকজন যা যিনি ছিলেন তিনি লিখেছেন। সেটা এটা নিয়ম, এটা প্র্যাকটিসে যে যদি জুনিয়র আরেকজন থাকে তিনি লিখবেন, অথবা এটাকে অন্য কোর্টে একজন না, এটা বোধহয় আরো ইনভলভ, যে এটা যদি ধরেন একজন নিয়েছিল এবং উনি এটা লিখলেন না, তখন আলটিমেটলি কি হবে? না, আলটিমেটলি এক্ষেত্রে এরকমও হয়েছে যে একজনের বিচারক বেঞ্চও যখন এরকম হয়েছে, আরেকজন বিচারক রাইট লিখতে পারে, সেটা বলছে আরেকজনকে দিয়ে তখন দরকার হলে কাগজপত্র দেই করবেন, অথবা কিছু হিয়ারিং দিয়ে করবেন। হ্যাঁ, উনি আরেকজন রায় লিখেছেন, এমন ঘটনা ঘটেছে। জি, পরের প্রশ্ন। আমি ডক্টর স্বপ্নিল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। শ্যামল দত্ত স্যারের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, স্যার আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনি অনেকদিন ধরেই সাংবাদিকতা করে আসছেন। স্যার, আজকে এই যে বিতর্ক কিংবা এই বিতর্কটি উঠে এসেছে এমন একটি সময় যখন আমরা একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড ছাড়িয়েছে, আমরা পদ্মা সেতুর কাজ শুরু করতে যাচ্ছি, রাজনৈতিক অঙ্গনও এখন অনেক স্থিতিশীল। তো এইরকম একটি স্থিতিশীল পরিস্থিতিতে আজকে এইরকম একটি স্পর্শকাতর ইস্যু উঠে আসা আদৌ এই পরিস্থিতির উপর কোনো রকম প্রভাব ফেলতে পারে কিনা? ধন্যবাদ স্যার। কিছুটা তো ফেলছেই, এবং একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, এটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম যে এখানে বিএনপির জন্য যথেষ্ট একটা মানে ভালো উপাদান তিনি তুলে দিয়েছেন, এবং সেই ডিবেটটি চলছে এই মুহূর্তে। এবং এটা যেটা স্যার বললেন, যে ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার, যেটা ওনার অফিসের বিধিবিধানের বিষয় ছিল সেটি পাবলিকলি নিয়ে গেছেন উনি। এই আমাদের এই যে বিচারপতিদের এই যে পাবলিকলি যাওয়ার একটা ট্রেন্ড গত কয়েক দশক ধরে শুরু হয়েছে। আসলে এটা আগে দেখতাম যে বিচারপতিরা পাবলিক ডিলিংসটা হতো না, পাবলিকের সাথে মিশতো না, তার ফলে হয় কি, মিশলে অনেক সময় আপনি বায়াস হতে পারেন, এই কারণ এই ধরনের থেকে। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিচারপতিরা পাবলিক মানে অবসর গ্রহণের পরপরই অনেকটা রাজনীতিবিদের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন। এটা যেমন একদিক থেকে আবার সিটিং বিচারপতিরা গিয়ে নানা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন, অমুক পুরস্কার বিতরণ নিতে যাচ্ছেন, এটা সেটা মাদার তেরেসা অ্যাওয়ার্ডে যাচ্ছেন, এটাতে যাচ্ছেন, ওটাতে যাচ্ছেন, হুইচ ইজ ক্রিয়েটিং এ লট অফ ডিবেট। এই জায়গাতে আমি মনে করি যে একটা এই অবস্থার মধ্যে একটা বিতর্কের উপাদান তৈরি করে দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি নিজেই। ফলে এই বিতর্কটি না করে উনি যদি সত্যি সত্যি মনে করেন বিষয়টা অসাংবিধানিক, কিন্তু তিনি তো সেই বিষয়ে তিনি আবার তার লেখাতে লিখেছেন যে এই বিষয়ে তার বিচারকদেরই তিনি একমত করাতে পারেন নাই। ফলে এইখানে দুঃখজনক হচ্ছে যেটা উনি মনে করছেন অসাংবিধানিক, তাহলে সেই কাজটি চলছেই, এটাই হচ্ছে দুঃখজনক। এবং সেই কাজটি তাদের হাত দিয়ে হচ্ছে যারা আসলে সংবিধানের গার্ডিয়ান, বিচারকরা। আমাদের বিচার বিভাগকে বলা হয় যে দে আর দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, কিন্তু তাদেরকে দিয়ে আনকনস্টিটিউশনাল কাজটি হচ্ছে, তারা নিজেরা বলছেন এটা আনকনস্টিটিউশনাল, কিন্তু তারা সেটা আবার করে যাচ্ছেন।
এই যে আজকে একটু আগে যে ফিগারটি উল্লেখ করলো 300-400 মামলা একজন বিচারপতির হাতে আছে, তো এই রায়গুলোর ফিউচার কি হবে আমরা কিন্তু এখনো জানি না। উনি বললেন যে আমি কোনোভাবেই অসাংবিধানিক কাজটি হতে দিব না, তার মানে কি এই রায়গুলো লেখা হবে না বা এই রায়গুলো লিখলে সেগুলো অ্যাকসেপ্ট হবে না? আমরা এই বিষয়টি স্পষ্ট কিছু জানতে পারি না, আমরা কিছু জানি না, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই হোয়াট উইল বি দ্য ফেট অফ অল দিস কেসেস, এই মামলাগুলোর ভবিষ্যৎ কি। সেক্ষেত্রে যিনি বিচার প্রার্থী তার কি অপরাধ, সে যে রায় পাচ্ছে না মাসের পর 2011 সালে আজকে 5 বছর যাবত একটা রায় পাচ্ছে না, তো এই তার এই বিচার প্রার্থীর এখানে অপরাধটা কি? তাহলে তার রেমেডিটা কোথায় হবে? তার যে সুযোগ বিচার পাওয়ার যে অধিকার সেটি তো বঞ্চিত হচ্ছে আমরা। তো এই জায়গাতে আমরা পুরো বিষয়টা নিয়ে ভাবনার মানে প্রধান প্রতিনিধি একটা ধন্যবাদ যে তিনি প্যান্ডোরা বক্সটা ওপেন করে দিয়েছেন। এখন এটা ডিবেট হওয়ার পর একটা ফয়সলা হবে, আমরা সেই প্রত্যাশা করছি। তিনি বলেছেন, এখন দেখা যাক তিনি কিভাবে এটি এই অসাংবিধানিক কাজটা তিনি বলছেন আমি হতে দিব না, কিভাবে হতে দিবেন না সেটা এখন আমরা দেখতে চাই। শেষ প্রশ্ন, আরেকজন শিক্ষার্থী আছেন, তো আমারে করবে, তোরা তো সিস্টেমেটিক সাজায় নিছে। আমি ওয়াসি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আমার প্রশ্নটি শ্রদ্ধেয় ডক্টর সাউদ হোসেন স্যারের কাছে। আজকের বিতর্কটি নিয়ে আজকে রাজনীতির প্রাঙ্গণ অনেক বেশি সরগরম। অবসরপ্রাপ্ত বিচারপতিগণ তারা রায় দিচ্ছেন বছর পর বছর ধরে। তো এই যে ধারা বা সংস্কৃতিটি চলে আসছে, এই সংস্কৃতির কি কোনো পরিবর্তন সম্ভব? কোনো পরিবর্তন আসতে পারে? আমার প্রশ্নটা এটা। জি, ধন্যবাদ। ধন্যবাদ। তোমরা তো খুব সিস্টেমেটিক্যালি একজন করে প্রশ্ন করে শেষ করছো, শেষই আমার উপরে এসছে। এই প্রশ্নটা তো মনে হয় উত্তরটা সোজা, যে যদি এটা নৈতিকতার দিক থেকে গ্রহণযোগ্য না হয় যে অবসরের পর রায় লিখবে না, তাহলে এটা ভবিষ্যতে এটা বন্ধ করে দেওয়া হবে। এবং সেজন্য নুরুল কবির সাহেব ওনারা বলেছেন যে 3 মাস আগ থেকে হয়তো নতুন কেস দিবে না। আমি বলি 3 মাস কেন, 1 বছর আগ থেকেই তাকে এই কাজেই রাখা হবে। যেহেতু এই যে কেস ম্যানেজমেন্ট সম্পর্কে বলা হয় যে কেস ম্যানেজমেন্ট অনেক সময় দুর্বল, এখন তো কম্পিউটার খুব সুন্দরভাবে হয়েছে, কে কবে রিটায়ার করবে সে অনুযায়ী দেখে। আমরা প্রশাসনে কিন্তু এটা হয়, আপনি এই যে অনেক ওএসডি হয়, এর কারণ হলো অনেককেই দেখে যে আর 2 মাস রয়েছে, তাকে আর কোনো সাবস্ট্যান্টিভ বড় পোস্টে দেওয়া হয় না। তো এখানে দেখে 9 মাস 6 মাস আগে তার কত কেস আছে, এটা তো সাথে সাথে যিনি সিদ্ধান্ত নেবেন তিনি দেখবেন যে ওনার কাছে আর 15টা কেস আছে, তাহলে ওনাকে 3 মাস আগ থেকে আর কেস দিবে না। আরও একজনের কাছে 95টা আছে, তাকে 1 বছর আগ থেকেই কে বলবে যে আপনারা নতুন কেসের দরকার নেই, যেগুলি আছে করেন। এটা কেসের সংখ্যা দেখে আমার মনে হয় উনি ডিসাইড করতে পারেন। ব্যাপারটা আমার কাছে সোজা মনে হয়। একটা প্রশ্ন কিন্তু এখানে হয়েছে যে অবসরের পর রায় লিখতে পারবেন কিনা, কতদিন পর্যন্ত লিখতে পারবেন। আমার কিন্তু এখানে খুব স্ট্রং আছে যে যদি না পারে তাহলে 1 দিন পরও পারবেন না। কারণ এক রাইটারকে বা এক লয়ারকে জিজ্ঞেস করেছিল, একজন এসে বললেন যে শুনেন স্যার, সাংঘাতিকতা, একটা লোককে খুন করার পরে সে রীতিমতো 3 কিলোমিটার চলে গেল। তো লয়ার তো তখন বলছেন 3 কিলোমিটার তো বড় কথা নয়, 3 কদম গেল কেমনে? কারণ একটা লোককে যদি খুন করে ফেলে তাহলে তো তার 3 কদমও যাওয়ার কথা না। তো এইখানে যদি এটা মানে অযৌক্তিক এবং অনৈতিক হয়, তাহলে এটা রায় যেদিন উনি রিটায়ার করবেন তার পরের দিনই আর তাকে সুযোগ দেওয়া হবে না। কারণ কারোর 3 মাস যদি সুযোগ দেন তাহলে পরে কথা উঠবে এটা 6 মাস করেন, 6 মাসের পরে আবার 9 মাস। বাংলাদেশে আমরা দেখেছি এইভাবে আপনার ছোট ছোট করে আলটিমেটলি ডাইলিউটেড হয়ে যায়, ডিভিয়েটেড হয়ে যায়। কথা থাকবে যে উনার ওথ এক্সটিংক্ট হয়ে গেছে, সুতরাং আর উনি রায় লিখতে পারেন না, বস ওইখানেই শেষ। ঠিক, ধন্যবাদ। দর্শক, আমরা একটু অন্য বিষয় নিয়ে যেতে চাচ্ছি, এবার সরাসরি রাজনীতির বিষয়, যদিও সেটি বিচার অঙ্গনের সঙ্গে জড়িত। সম্প্রতি সময় শহীদের সংখ্যা নিয়ে যে বিতর্ক, সেই ব্যাপারে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আমরা সেই বিষয়ে একটু বক্তব্য দেখে নিয়ে আলোচনা করব। তিনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনি তো স্বাধীন বাংলাদেশ চাননি। যে জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে কিন্তু আজকে এই মুক্তিযুদ্ধ হতো না। যুদ্ধ অপরাধীদের পালছে নিজের ঘরে, মন্ত্রী বানায়, অমুক বানায়, তাদের কিন্তু তারা চোখে দেখছে না।
তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। মৌলানা নুরুল ইসলাম সে কি মুক্তিযোদ্ধা? সেই রাজাকারকে পতাকা কে দিয়েছিল? হাসিনা দেয়নি? তবে কেন বলে আমাদের কথা? জিদেদের গুলো সব খুব তাড়াতাড়ি ভুলে যায় না মুছে দিতে চায়। আজকে বলা হয় যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়, এটা নিয়েও বিতর্ক আছে, নানা বই কিতাব আছে। বেগম খালেদা জিয়া 30 লক্ষ শহীদকে অপমান করেছেন তার বক্তব্যের মাধ্যমে, এবং জাতির পিতাকে তিনি কটাক্ষ করেছেন, এর মধ্য দিয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। 123-এর ক, 124-এর ক এবং 505 দণ্ডবিধি আইনের কগনিজেন্স নিয়ে আদালত বেগম খালেদা জিয়াকে সমন জারি করেছেন এবং আগামী 3রা মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। কোন শহরে কতজন মুক্তিযোদ্ধা মারা গেছে, শহীদ হয়েছেন, এর একটা সংখ্যা নির্ণয় করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা সমাবেশে বলেছেন। তাতে রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ আসে না। বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল, তার বিরুদ্ধে ইতিমধ্যে যত কিছু মামলা হয়েছে সব মামলায় বেগম জিয়া আইনের মাধ্যমে ফেস করে যাচ্ছেন। এই মামলা বেগম জিয়া ফেস করবেন। ফৌজদারি দণ্ডবিধিতে রাষ্ট্রদ্রোহী যে সংজ্ঞা দেওয়া আছে 124A ক ধারায়, তার সঙ্গে এর কোনো সঙ্গতি নাই। অতএব কোনো অবস্থায় এ বক্তব্যটা রাষ্ট্রদ্রোহী হতে পারে না। রাষ্ট্রদ্রোহী তখনই হবে যদি সরকারকে উৎখাত করার জন্য কোনো জঙ্গি কর্মকাণ্ড করা হয়, সরকারের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়ানো হয়, সেই ক্ষেত্রেই রাষ্ট্রদ্রোহী অপরাধ আছে। দর্শক আমরা দেখলাম, স্যার আপনাকে দিয়ে এবার বাম প্রান্ত দিয়ে শুরু করি। আমি একটি বিষয় শুরুতেই যেটি বেগম খালেদা জিয়া উল্লেখ করেছেন, স্বাধীনতার ঘোষণা, সেটি নিয়ে অনেক কথা বলার আছে, লিখেছি অনেক। আমরা সেটা না দিয়ে মানে আসলে এইটার প্রেক্ষাপটটা, এই যে রাষ্ট্রদ্রোহ মামলা, শহীদের সংখ্যা নিয়ে, ওটা আগে বলিনি কেন, ওটা বলা দরকার, যেহেতু এটা আপনারা দেখিয়েছেন ফুটেজে। তারপরে আমি আসছি ওটাতে, সংক্ষেপে বলবো। মুক্তিযুদ্ধ শুরু হয়েছে কবে, এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। বিতর্ক নাই এই জন্যে যে 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট যখন শুরু হলো, রাত 11টার দিকে মোটামুটি, আর আমি প্রত্যক্ষদর্শী। তখন আমি মহসিন হলে সহকারী আবাসিক শিক্ষক, আমার 3 তলা ছোট বাড়িটাতে ছিলাম। তো মুক্তিযুদ্ধ শুরু যখন হয়েছে তখন কিন্তু স্বতঃস্ফূর্ত প্রতিরোধ বাংলাদেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে। 25 তারিখে রাত 8:30টার মধ্যেই ক্যাপ্টেন রফিকুল ইসলাম ইপিআর নিয়ে চট্টগ্রামে প্রতিরোধ শুরু করেছেন। 19শে মার্চ জয়দেবপুরে মেজর শফিউল্লাহ তার ট্রুপস নিয়ে বেরিয়ে গেছেন প্রায় বিদ্রোহ করে। তো এই যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত স্বতঃস্ফূর্ত প্রতিরোধ শুরুর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন কিন্তু কেউ জিজ্ঞেস করেনি যে স্বাধীনতার ঘোষণা হয়েছে কেন, এটা একটা দিক। আর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা দিলেন 27 তারিখে, এবং তাকে কালুরঘাটে নিয়ে আসা হয়েছিল, এনেছিলেন যারা, তাদের মধ্যে একজন বেলাল মোহাম্মদ মহালছড়ি থেকে, কারণ তিনি সোবাদ জাহাজ থেকে অস্ত্র খালাস করতে যাওয়ার সময় ক্যাপ্টেন খালিকুজ্জামান যখন রাস্তায় থামিয়ে তাকে বললেন যে আপনি অস্ত্র খালাস করবার পরপরই আপনার ট্রুপসহ গুলি করে ফেলে দেওয়া হবে নদীতে, তখন তিনি নেমে এসে রিভল্ট করলেন আর কি। তারপর ট্রুপস নিয়ে তিনি চলে যান, ভারতের সীমান্ত অতিক্রম করবেন। কিন্তু সে মহালছড়ি থেকে বেলাল মোহাম্মদ নিয়ে এলেন কালুরঘাটে, যে কালুরঘাট বেতার কেন্দ্রে একটা নিরাপত্তা দরকার। তো প্রথম ঘোষণাটা কিন্তু তিনি নিজেই দিয়েছিলেন, কোনো খসড়া ছিল না। 27 তারিখের প্রথম ঘোষণা। তারপরে যখন তার ভুল শুধরে দেওয়া হলো, তার নিয়ে অনেক কাহিনী আছে, তখন তিনি বললেন, আই মেজর জিয়া অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন যদি জিয়াউর রহমানের ঘোষণা থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধ শুরু হয়, তাহলে তো বাংলাদেশের বয়স একদিন কমে গেল, কারণ সেটা তো 27 তারিখে হয়েছে। আরেকটি কথা হচ্ছে 1972 26শে মার্চ
বিচিত্রা, সাপ্তাহিক বিচিত্রা অত্যন্ত জনপ্রিয় একটা সাপ্তাহিক ছিল। সেখানে জিয়াউর রহমান নিজে একটা প্রবন্ধ লিখেছিলেন, একটি জাতির জন্ম। সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে জাতির জনক এর কথাটা তিনি ব্যবহার করেছেন। জাতির জনকের 7ই মার্চের ভাষণে তিনি শেখ মুজিবুর বলেননি, মুজিবুর রহমান বলেছিলেন। 7ই মার্চের ভাষণই আমাদের জন্য সবুজ সংকেত ছিল। শেষ কথাটি হচ্ছে, জিয়াউর রহমান জীবদ্দশায় কোনোদিনই দাবি করেননি যে তিনি স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষণাটা প্রচার করেছেন তিনি আর কি, এবং তার প্রাপ্য যেটা সেটা বুঝিয়ে দিতে হবে, সেটা অস্বীকার করলে চলবে না। কিন্তু বঙ্গবন্ধুর সমান হওয়া খুব কঠিন আর কি, ইতিহাস সেটা মানছে না আর কি। এবার আপনার দ্বিতীয় প্রসঙ্গে আসি, রাষ্ট্রদ্রোহ মামলা। এখন এখানে রাষ্ট্রদ্রোহ মামলা ব্যাপারটা আইনি প্রক্রিয়ার অধীন রয়ে গেছে, কারণ আদালতে একটা রাজনৈতিক ক্ষেত্রে যে তর্ক বিতর্কগুলো সেটা কি মানে মামলার বিষয়বস্তু হবে কিনা সেটা এখন কথার গোটা ব্যাপারটাই হচ্ছে মামলাধীন, আদালতের বিচারিক প্রক্রিয়ার অধীনে চলে গেছেন। তা নিয়ে আমরা কথা বলতে পারবো কিনা, সে ম্যাটার তো সাবজুডিস। আমার সমস্যাটা হয়ে গেছে, সেখানে সমন জারি হয়ে গেছে, তা আমি কথা বলবো কি করে এখন? এখানে বললে তো আমার বিপদ হবে। কবির ভাই কথা বলবেন। আপনি ধরে নিচ্ছেন যে আমার প্রিয় শিক্ষক, ওনার বিপদ হবে আর আমার হবে না? শুনুন, রাষ্ট্রকে নানান ভাবে দেখবার আছে। তুমি তো সাংবাদিক, সাংঘাতিক তো। রাষ্ট্রকে রাজনৈতিক ভাবে দেখবার আছে, আইনগত দিক থেকে দেখবার আছে, দার্শনিক ভাবে দেখবার আছে। আমি এই প্রসঙ্গ পুরনো একটা জায়গায় ফেরত চাই। সেপারেশন অফ পাওয়ারের থিওরি প্রথম রচনা করেন মন্তেস্কু, তার স্পিরিট অফ ল বলে বিখ্যাত বই আছে। রাষ্ট্রকে তার পাওয়ারের সেপারেট করতে হয়। সেই অনুযায়ী তার একটা লেজিসলেটিভ থাকে, একটা এক্সিকিউটিভ থাকে, আর একটা এই জুডিশিয়ারি থাকে। এই তিনটা মিলিয়ে যদি আপনার রাষ্ট্র হয়, রাষ্ট্রের এই তিনটার যে কোনো একটাকে দুর্বল করবার চেষ্টা করা হচ্ছে একটা রাষ্ট্রদ্রোহিতা, রাজনৈতিকভাবে, দার্শনিকভাবে। আমার ভাই সুরঞ্জিত সেনগুপ্ত যখন যেই ভাষায় ওইটা নিয়ে আলোচনা হয় নাই, তখন উনি একজন এমপি এবং যে দলের ক্ষমতাসীন দলের তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য, একজন সংবিধান প্রণেতা যিনি এই সংবিধানে সাইন করেন নাই, কারণ তার কাছে মনে হয়েছিল যে এই সংবিধান 72 সালে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানটা যথেষ্ট গণতান্ত্রিক নয়, যথেষ্ট জনগণের স্বার্থের পরিপূরক নয়। তিনি যখন এক রাষ্ট্রের একটি অঙ্গের একজন হয়ে আরেক অঙ্গের প্রধানকে বলেন সংযত হয়ে কথা বলতে, এবং তিনি কিছুদিন আগে এবং তার পার্টি নির্বাহী ক্ষমতার অধিকারী, এটাকে যদি এটা তো অ্যামাউন্টস টু ইজ এ থ্রেট, যে কারণ নির্বাহী ক্ষমতার উপর তার প্রভাব আছে, তিনি আইনসভারও সদস্য। এইটার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে? হয় নাই। তিনি এই মুহূর্তে বোধহয় গত এক বছরে 30-32টা রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। এই মামলাগুলোর পরিপ্রেক্ষিতগুলোতে আমরা লক্ষ্য করি রাষ্ট্র, সরকার, জনগণ, এই যে বিভিন্ন বিভিন্ন প্রপঞ্চ, এগুলোর মধ্যে তালগোল পাকিয়ে ফেলা হচ্ছে। রাষ্ট্র এক জিনিস, সরকার এক জিনিস, জনগণ এক জিনিস। ধরুন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিক্সন প্রশাসন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাকিস্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচাবার চেষ্টা করেছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অস্ত্র ব্যবহৃত হয়েছে। অথচ সেই সরকারের বাইরে এডওয়ার্ড কেনেডি এবং আরও এরকম অনেকেই ছিলেন, এবং আর অনেক মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রে সেই সরকারের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীনতার পক্ষে অবলম্বন করেছেন, সাহায্য করেছেন। তাহলে রাষ্ট্র, এমনকি বিরোধী দল, এডওয়ার্ড কেনেডি তখন সেনেটের মেম্বার, রিফিউজি সাব কমিটির হেড ছিলেন, তো নিক্সন আর উনি কিন্তু এক লোক নন। তৃতীয়ত, ধরুন যখনই আপনি এটা লক্ষ্য করুন, এই প্রসঙ্গে আরেকটা ওই জায়গায় আপনি একটা প্রশ্ন তুলেছিলেন যে এই যে বিচারপতি সংক্রান্ত, রায় সংক্রান্ত ব্যাপারে
রায় সংক্রান্ত ব্যাপারে সরকার বেকায়দায় পড়েছে কিনা, বিএনপি বা খালেদা জিয়ার যে পার্টি যাকে নিয়ে আমরা এখন কথা বলছি তার কোনো ফায়দা লুটতে পারবে কিনা। আমি তো দেখলাম, আপনি এখানে ফুটেজে দেখালেন যে বিএনপির সাধারণ সম্পাদক বলেন যেহেতু প্রধান বিচারপতি এই কথাটা বলেছেন সেই হেতু এই নির্বাচন সংবিধান অবৈধ। ওনারা কতটা বেকায়দায় ফেলতে পারবেন এইসব বক্তব্য থেকে বোঝা পারবেন না। কারণ হচ্ছে উনি যদি, আমি মনে করি উনি যদি কথাটা নাও বলতেন, প্রধান বিচারপতি যদি নাও বলতেন এই সংসদ রাজনৈতিকভাবে অবৈধ, এই সংসদ সংবিধানের স্পিরিটের দিক থেকে অবৈধ। কারণ হচ্ছে 173টা আসনের যদি 53টা যদি কন্টেস্ট না হয় আর এক সরকার গঠন করতে যদি 151টা লাগে, তাহলে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের ভিতর দিয়ে যে নির্বাচন হওয়ার কথা সেটা ফল্টি থেকে যায়, সেইটা কোনো একটা প্রপার নির্বাচন হয় না। এটা বিচারপতি প্রধান বিচারপতি যেই কথা বলেছেন এটা না বললেও এই কথা সত্য। তারপরে এই সরকারকে কেউ কিছু করতে পারে নাই, বিকজ এটা রাজনৈতিক ইস্যু। রাজনৈতিকভাবে যদি আপনি জনগণকে সমর্থন আদায় করতে না পারেন, রাজনৈতিকভাবে সংগঠিত হতে না পারেন, তাহলে তারা সমস্যার মধ্যে থাকবে। এই যে তার দুর্বলতা, এই দুর্বলতাকে কেন্দ্র করে নানান ধরনের মামলা হামলার কথা আপনারা টেলিভিশনে প্রতিদিন আলাপ করেন। এখন ওনার এই কথা শহীদের সংখ্যা নিয়ে কি শুধু বিতর্ক? এই বিতর্ক আছে তো, কিন্তু অসত্য কথা বলে অসত্য কথা তো কোনো সুযোগ নাই। শহীদের কথা বাদ দেন, গাজীর কথাই তো বিতর্ক আছে। প্রতিটা সরকার আসে, যেই মানুষগুলো আমাদের স্বাধীনতা দিবার জন্যে অস্ত্র হাতে লড়াই করেছে জীবনপণ করে, কেউ কেউ মরে গেছেন, কেউ সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। যারা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন অস্ত্র হাতে, তারা বেঁচে আসবার জন্য করে নাই, দরকার হলে জীবন দিবেন সেই কারণে যুদ্ধ করেছে। প্রতিটা সরকার একবার করে আসে, তালিকা বদল হয়। বাংলাদেশ এখনো পর্যন্ত যারা বেঁচে আছেন তাদের তালিকাটা করতে পারেন নাই। বাংলাদেশ এটা ঐতিহাসিক কর্তব্য ছিল শহীদের সংখ্যা নির্ণয় করার। এই পর্যন্ত কোনো পরিপূর্ণ সার্ভে হয় নাই। 30 লাখের বেশি হইতে পারে, কম হইতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বই লেখা হয়েছে, নানান জায়গায় নানান ফিগার দেওয়া হয়েছে, আমরা কেন পারিনি? আজকে খালেদা জিয়া নিজে যে এই কথা বলছেন হাসতে হাসতে, উনি নিজে 2.5 টার্ম ক্ষমতায় ছিলেন। উনি নিজে কেন, এবং পার্লামেন্টারি ব্যবস্থার মধ্যে করেছেন, একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি করে দিয়ে একটা সার্ভের ব্যবস্থা করেন নাই। এখন অনেক মুক্তিযোদ্ধাদের সন্তানরা এখনো বেঁচে আছেন, 10 বছর 15 বছর পর আমরা তাদের খুঁজে পাবো না। ইতিহাসের দায় মেটানোর কতগুলি ব্যাপার আছে, সত্য ঘটনাগুলিকে প্রতিষ্ঠিত করার ব্যাপার আছে। আপনি এই মামলা দিয়ে আপনি হয়তো কালকে খালেদা জিয়াকে, পরশু দিন ওনাকে, তারপর দিন আমাকে দমন করতে পারবেন, কিন্তু এই যে 6-7টা বই সার্ভের কথা যেগুলি লেখা হচ্ছে, এর মধ্যে একটা তো বাংলাদেশের না, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, কানাডা, আমেরিকা, এই সমস্ত জায়গায় তাদের মুখ বন্ধ করতে পারবেন আপনি, তাদের বিরুদ্ধে মামলা দিতে পারবেন। আপনাকে তো ওনাদের জেনারেশন, তারপরে আমাদের পোস্ট জেনারেশন, আমাদের সন্তান সন্ততিদেরকে জিজ্ঞাসা করবে যে বাংলাদেশের যেখানে এখন 2 লক্ষ কোটি টাকার বাজেট হয়, সেখানে এরকম একটা ঐতিহাসিকভাবে এত গুরুত্বপূর্ণ একটা স্বাধীনতা যুদ্ধ, তার সার্ভেটা আমরা করলাম না কেন? কার ভয়ে? অথবা কি লুকাবার জন্যে? আর কেন আমরা এই সম্মানটা দিতে পারবো না যে ওনারা মুক্তিযুদ্ধ করেছেন, এই শহীদের তারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এরা বেঁচে আছেন গাজী হয়ে, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। 2টা তালিকা থাকবে না কেন? 46 বছর, আমরা কত 45 বছর হয়ে গেছে। যদি এতদিন পরে আমরা যদি ইচ্ছা থাকে কোলাবোরেটরদের বিচার করতে পারি, তাহলে আমরা আমাদের ভিকটিমদের সংখ্যা কত সেইটারও সব নির্ণয় করতে পারি, আমাদের সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধা কত সেটা নির্ণয় করতে পারি, করা সম্ভব। ফলে এই সমস্ত এক পক্ষকে আরেক পক্ষ রেটরিক দিয়ে ঘায়াল করবার পরিবর্তে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই এখনো পর্যন্ত সময় আছে এই সংখ্যাগুলি নিরূপণ করা। আমি মনে করি যে শহীদদের তালিকা থাকলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে এসে এই বিতর্কটি উত্থাপন করাটাই একটা পুরো বিষয়টাকে একটা অন্যদিকে ডাইভার্ট করার একটা চেষ্টা। আপনি দেখবেন যে কারা এই প্রশ্নগুলো তুলছেন, আমি জানি না কোন কোন বইতে কবিরা পেয়েছেন, কিন্তু
যে সমস্ত বই আমরা দেখেছি, শর্মিলা বোসের বই এবং অন্যান্য বইগুলো যেগুলোতে এই শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তার মধ্যে বড় অংশই হচ্ছে পাকিস্তানির ওরিয়েন্টেড চিন্তা থেকে এসছে। আপনি বেগম খালেদা জিয়া 21শে ডিসেম্বর এই বক্তব্যটি রেখেছেন, তার 3 দিন আগে বিডি নিউজে আমাদের বাংলাদেশে পাকিস্তান অবজারভার থেকে একটা লেখা পিক করা হয়েছে। সেখানে কর্নেল হানিফ নামে এক ভদ্রলোক, যিনি পাকিস্তান পলিসি রিসার্চ ইনস্টিটিউট তার পরিচালক, তিনি একটা লেখা লিখেছেন এই শহীদদের সংখ্যা নিয়ে, যেটি একটি বিভ্রান্তিকর এবং কখনোই 30 লক্ষ না। প্রশ্ন হচ্ছে 30 লক্ষটা আমাদের এখানে একটা ইয়ের মতো হয়ে গেছে, এটা প্রতীকীর মতো হয়ে গেছে। আমাদের সংবিধানের প্রিয়াম্বলে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই রাষ্ট্র অর্জিত হয়েছে, এই বলেই স্টার্ট হয়। এবং আজকে বিএনপির যে গঠনতন্ত্র সেখানেও কিন্তু আছে যে 30 লক্ষ শহীদের বিনিময়ে, এবং মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি যখন ছিলেন বেগম খালেদা জিয়া, আর একটা নাম বললেন, বা তার আগে জিয়াউর রহমান ছিলেন, বিভিন্ন সময়ে আমরা 26শে মার্চের বাণী, 16 ডিসেম্বর বাণী সবগুলোতে দেখেছি 30 লক্ষ শহীদের বিনিময়ে। এই প্রশ্নটি নিয়ে বিতর্ক পাকিস্তান তুলছে, বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারটি শুরু হওয়ার পর, এবং তারা মনে করছে যে এই লোকগুলো তাদের লোক যাদের বিচার করা হচ্ছে, তখনই তারা এই প্রশ্নগুলো উত্থাপন করে। যে এবং লেফটেন্যান্ট কর্নেল হানিফের লেখা তো আছে যে 30 লক্ষ শহীদদের বলা হয়, এটি ঠিক না, এবং বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি, এটি ছিল একটি গৃহযুদ্ধ। এই প্রশ্নগুলো তোলা হয় যে এটি ছিল ভারত পাকিস্তান যুদ্ধ, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ অস্বীকার করা হয়, মুক্তিযোদ্ধাদের সংখ্যাকে অস্বীকার করা হয়, মুক্তিযুদ্ধ হয়েছে বলে অস্বীকার করা হয়, এবং যারা রাজাকার বাহিনী তাদেরকে বলা হয় যে এরা আমাদের মিত্র। আপনি জানেন নিয়াজির যে বইটি, সেটি উৎসর্গ করা হয়েছিল রাজাকারদেরকে, এত তাদের প্রতি ভালোবাসা। তো এই সমস্ত বিতর্কের মাঝখানে দেশে এত জিনিস থাকতে হঠাৎ করে বেগম খালেদা জিয়া, মুক্তিযোদ্ধাদের সবাই বলছেন মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্ক আছে, এবং ইত্যাদি ইত্যাদি। এই কারণে আমি মনে করি এখন রাষ্ট্রদ্রোহ কিনা আপনি যে প্রশ্ন করছেন সেটা এখন আইনের ব্যাপার, কারণ এটা সরকারের অনুমোদন দিয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা করার, তার মানে সরকারের এখানে একটা ইনভলভমেন্ট হয়ে গেছে, তারা মনে করছেন এটি রাষ্ট্রদ্রোহ। কিন্তু এখন আদালত বলবে শেষ পর্যন্ত যে এটি রাষ্ট্রদ্রোহ মামলা কি না, এখন আমরা একটা বলতে পারবো। আচ্ছা, এখানে একটু 30 সেকেন্ড একটা যোগ করুন এই তথ্য। 1997 থেকে 2001 আমি বাংলা গেটমিতে দায়িত্ব পালন করেছিলাম। তখন আমাদের একটা প্রকল্প ছিল মুক্তিযুদ্ধের, 64টি জেলা, 64টি খণ্ড, এবং প্রত্যেকটি খণ্ডের মধ্যে নির্দেশ দেওয়া ছিল যে ওই জেলায় শহীদের সংখ্যা, রাজাকারের সংখ্যা। আমি যখন মেয়াদ শেষ করি তখন 41টি পাণ্ডুলিপি পেয়েছিলাম। প্রত্যেক পাণ্ডুলিপিতেই শহীদের সংখ্যা, রাজাকারের সংখ্যা ছিল, এবং 7টি পাণ্ডুলিপি ছাপা অবস্থায় সম্পাদিত করে রেখে এসেছিলাম। তারপরে যে নদী মরুপথে হারালো দ্বারা, আমি আর খুঁজে পেলাম না। ওই প্রকল্পটা যদি শেষ করা যেত তাহলে কিন্তু আজকে এই বিতর্কে কোনো অবকাশ থাকতো না, অন্তত আমরা মোটামুটি একটা নির্ভরযোগ্য পরিসংখ্যান পেতাম। 41টাতে আপনি রাজাকার কত পেয়েছেন, শহীদ কত পেয়েছেন? প্রত্যেক খণ্ডের না, বলছি কত পেয়েছেন আপনি, কি যোগ করে ওই হিসাবটা আমার মনে নেই। ওইটা করেছিলেন না? কখনো হয় নাই? না, ওটা সম্পূর্ণ করা হয়নি, কারণ শেষ করতে পারেনি। যদি 64টি খণ্ড আসতো তখন আমরা হয়তো চূড়ান্ত বিচার বিশ্লেষণ করতাম যে কয়টা তো ছিল, কিন্তু সেগুলো আর পাণ্ডুলিপি পাওয়া যাচ্ছে না। মোস্তফা ফিরোজ আমাকে যে প্রশ্ন করছেন, এটার একটা উত্তর তো প্রফেসর আনোয়ার হোসেন বলেছেন যে এই একটা আমরা এর আগে বিচার নিয়ে ঝামেলা আলাপ আলোচনা তাহলে আবার এই ক্ষেত্রে বিচারালয় আমাদেরকে অনেক সময় রক্ষা করে। আপনি যেই প্রশ্ন করেছেন এটা তো এখন সাবজুডিস হয়ে গেছে, এটা তো সমন জারি হয়ে গেছে, বিচারে এখন ওইখানে যাবে, ওইখানে তারা ঠিক করবে এটা আসলে কি অবস্থা, কি শাস্তি হবে, না খালাস পাবে, না কোনো একটা অবজারভেশন থাকবে। অনেক সবসময় যে শাস্তি হতে না, অনেক সময় অবজারভেশনও দেয়, যে ওনাকে একটা হয়তো অবজারভেশন দিল, একটা একটা কি বলে এটাকে আমরা সেন্সার করলো, সেটাও হতে পারে। দেখ, আমি ওর মধ্যে এই জন্য যেতে চাচ্ছি না, ইট ইজ এ সাবজুডিস, কোর্ট ডিসাইড করুক। কিন্তু আমি এই বিষয়টাকে করি যে দুটো করব কেস সম্পর্কে। জেনারেলি আমরা তো ধরেন অনেক কেসে ডিফেন্ডেন্ট ছিলাম, মানে বিবাদী ছিলাম অনেক কেসে, শত শত কেসে সারা জীবন, আর কেস আমরা করতেও হয়েছে, সরকারের পক্ষ থেকে অনেক কেস করতে হয়েছে। তবে কেসের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হলো
এমন কেসের ইমপ্লিকেশনসটা দেখতে হবে যে এর তাৎপর্য পরে আমার কি হবে। আর যেই কথাটা আমি সবসময় বলতাম আমার অফিসারদের, তোমরা জিতবা কিনা কেস ভালো করে দেখো, কারণ কেসে গিয়ে যদি তুমি বিপদে পড়ো, তুমি যদি ঝামেলা পড়ো, যদি এমন সব কথাবার্তা হয় যে তুমি সামাল দিতে না পারো, তাহলে সেই কেস করো না। কেস করতে হলে তোমাকে সাফিসিয়েন্ট প্রস্তুতি নিয়ে মতিয়ে করে আমাকে বুঝো যে জিতবা। তো একটা জিনিস এটা বড় একটা যে কেস ভালো করে দেখতে হয়, এবং সেই জন্য কেসে অনেক সময় আমরা বিবাদী বা আসামি কমিয়ে দেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে মোর হলো যে আমরা বলি যে একটা আপ্তবাক্য, ট্রাভেলিং ইজ সামটাইমস মাচ মোর ইন্টারেস্টিং দ্যান অ্যারাইভিং। অনেক সময় আপনি যদি কাজটা করে ফেলেন তো আপনি তো আর মানে এসে গেলে কিন্তু আপনার মজা চলে যায়। অনেক সময় কেসের একটা থ্রেড যদি আপনি কেউ রাখেন তাহলে সেটা অনেক বেশি ইফেক্টিভ হয়। কেস করে ফেললে কিন্তু আপনার তখন ইউ হ্যাভ সাঙ্ক ইউর, যেটাকে বলি সাঙ্ক ইউর বোট। তো এগুলি এসব বিষয় খেয়াল রেখে আমাদের মনে হয় কাজ করলে ভালো হয়। কেস কিন্তু আইনি প্রক্রিয়া, সেখানে কিন্তু আবেগ, অনুভূতি, তারপরে বিশ্বাস, অনুভব এগুলি দিয়ে হবে না। সেখানে আপনাকে এক্স্যাক্টলি দেখাইতে হবে কিভাবে এলিমেন্টসগুলি সব আনতে হবে, এলিমেন্টসগুলি এখানে ফিট ইন করে কিনা, মানে যথেষ্ট তথ্যপত্র তখন যথেষ্ট তথ্য আসবে নানান রকম কেসে। যারা আপনি কেস টেজ অ্যাটেন্ড করছেন, কিছু উকিলদের কিন্তু কোনো নাই, মুখের কোনো এসব ব্যাপার যা ইচ্ছা তা বলে, অনেক কিছু আনে, অনেক কিছু বাইরের থেকে নিয়ে আসে। অনেক সময় কেসের জন্য আমরা অ্যাভয়েড করতে চাই। আমি উনি যেখানে শেষ করলেন এখান থেকে একটা সম্ভাব্য পরিস্থিতির কথা আলাপ করতে চাই, তারপর আমার অন্য ছোট্ট একটা রিমার্ক আছে। এই সব বুদ্ধি সরকারকে কারা দেয় আমি জানি না, তবে সরকারের বুদ্ধিজীবীদের আমি চিনি, তাদের মেধার লেভেল এই সমস্ত কাজের মধ্যে পাওয়া যায়। এই যে মামলাটা হলো, এই মামলায় এই যে আমাদের কলিগ বললেন যে কবির ভাই বই করতে পাইছে, বই সব বাইরে বই। আপনি এখন আপনি খোঁজার ইচ্ছা থাকে তাহলে দেখবেন এই যে ICDDR-এর হিসাব আছে, অস্ট্রেলিয়ান ডাক্তারদের হিসাব আছে, কারা যারা সময় কাজ করেছে বাংলাদেশ স্বাধীনতার পক্ষে। আচ্ছা, এই হিসাবগুলি আমি নিজেও মনে করি না যথার্থভাবে করা হয়েছে। কিন্তু আপনি মামলা দিয়েছেন, ওই প্রতিপক্ষ আপনি দেখবেন এই প্রসেসের মধ্যে কি কি আপনারা শোনেন। ওই জন্যই বললেন না, যদি আপনার সদিচ্ছা থাকে কোন বিষয়ে কোন মামলা করবেন নাকি গবেষণা করে প্রতিষ্ঠা করবেন একাডেমিক্যালি, এই সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা, কমিটমেন্ট, প্রজ্ঞা থাকা গুরুত্বপূর্ণ। খালি মুখে রেটরিক দিলে হয় না। দ্বিতীয়ত, ইতিহাসের ফ্যাক্ট করে জুডিশিয়ালি ডিসাইডেড হয়। কোন কোর্ট কিভাবে বলে যে দিস পার্টিকুলার ফ্যাক্ট অফ হিস্ট্রি এনি যে হচ্ছে এটা সেটেল ফর এভার। এই যে ইতিহাসের অধ্যাপক, আমার অত্যন্ত শ্রদ্ধবান শিক্ষক, হিস্টোরিওগ্রাফি বলে কোনো কিছু নাই। নতুন নতুন গবেষণা হয় ইতিহাসে, সোফার যেগুলো সেটেল মনে হলে আনসেটেলড হয়ে যায়, বেশি কম হয়ে যেতে পারে, কম বেশি হয়ে যেতে পারে। কোর্টের ডিসিশন দিয়ে সংখ্যা নির্ধারিত হতে পারে, কোর্টের ডিসিশন দিয়ে তারিখ নির্ধারিত হতে পারে, নাকি এটা রাষ্ট্রবিজ্ঞানীদের, ঐতিহাসিকদের, সাংবাদিকদের একেবারে বস্তুনিষ্ঠ গবেষণার বিষয়। যখনই আপনি জোর করে নানান রাষ্ট্রীয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ব্যবহার করে কোনো একটা ঐতিহাসিক ঘটনাকে প্রতিষ্ঠা করতে চাইবেন, চেষ্টা করতে পারেন, হবে না। বরং শুধু ওনারা না, পুরো বাংলাদেশ অপমানিত হয়। কারণ হচ্ছে রাজাকারের সংখ্যা খুব বেশি ছিল না, সারা বাংলাদেশ যুদ্ধ করেছে। গেরিলা ওয়ারফেয়ার কোনোদিনও সম্ভব হয় না, বিজয়ী হয় না, আর যে যদি সব মানুষ অংশগ্রহণ না করে। এই বিষয়টা বাংলাদেশের নিজস্ব কর্তব্য আছে। ইন্ডিয়া পাকিস্তানের শরণাপন্ন হয়ে লাভ নাই। ইন্ডিয়া পাকিস্তান প্রতিদিন যুদ্ধ করে, পরস্পরকে করে, কিন্তু শত্রুতা করে। একটা ব্যাপারে কিন্তু দুই পক্ষ একমত, বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ, যেটা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছিল এবং সব পার্টি অংশগ্রহণ করেছিল, ওই কয়েকটা মৌলবাদী পার্টি ছাড়া, সেটাকে কিন্তু, এবং যেখানে যত লক্ষই হোক শহীদ হয়েছেন, সেটাকে কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ দুইটাকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বলে। লক্ষ্য করুন,
ফলে আমাদের ইতিহাসের গৌরব প্রতিষ্ঠা করবার জন্য অন্য কারোর কে কি বললো লক্ষ্য না করে আমি মনে করি অনেক গবেষণা হওয়া দরকার, রাষ্ট্রের তার জন্য ফান্ড থাকা দরকার, দলনিরপেক্ষ রিসার্চারদেরকে নিয়োগ করা দরকার। তার মধ্য দিয়ে আমরা শহীদদের যেমন মর্যাদা দিতে পারবো এবং স্বাধীনতার অস্তিত্ব রক্ষা করতে পারবো। 45-50 বছর কোনো দেশের জন্য তেমন ঘটনা না। ইউরোপে এখনো ম্যাপ পরিবর্তন হচ্ছে। স্বাধীনতা রক্ষা করার যোগ্যতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বিষয়টা কি মানে রাজনৈতিক বিতর্কের মধ্যেই রাখা উচিত ছিল না একেবারে আইনের হাতে রাখা উচিত ছিল? আমি মামলার ম্যারিটস নিয়ে কোনো করতে যাচ্ছি না, কিন্তু আমরা তো এই ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার কে ঘোষক না, এগুলো নিয়ে তো আমরা রাজনৈতিক অঙ্গনে বিতর্কগুলি শুনি, কিন্তু কখনো এটা আদালতে আসেনি। কিন্তু এখন এই বিষয়গুলি আদালতে আসছে, সেটি মানে কতখানি মানে ভালো বিষয়? নুরুল কবির খুব স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করেছে যে এই বিষয়টি গবেষণার বিষয় ছিল। রাজনীতিতে বিতর্কিত হলেও আদালত পর্যন্ত গড়ানো বোধহয় উচিত ছিল না আমার কাছে মনে হয়। এই জন্যে যে আদালতের কিন্তু দায়িত্ব নয় যে আমাদের শহীদের সংখ্যা বা সেই একই ধারাবাহিকতায় রাজাকারের সংখ্যা নির্ধারণ করা, কারণ আদালত আইনি প্রক্রিয়া দেখবে, ভ্যালু জাজমেন্ট দিতে পারবে না এই ব্যাপারে আর কি, যেটাকে বলা হয়। তো এই ব্যাপারটিতে আমি মনে করি আপনার প্রশ্নের প্রেক্ষাপটে যদি আমার সোজা সাপটা উত্তর হয়, এটা বিতর্কের মধ্যে থাকলেই ভালো হতো। এবং তবে শ্যামল দত্ত যেমনটা একটা ব্যাখ্যা করেছে যে এই কথাগুলো তো এতদিন বলা হয়নি। বেগম খালেদা জিয়া তো পরপর 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার সময় এবং এই প্রসঙ্গটা কি উত্থাপন করে হয়তো খুব বেশি যে মানে সমর্থন বা মানে সেটাও তো বোধহয় না, সেটা হয়নি। এখন যখন পাকিস্তান অস্বীকার করেছে যে 71-এ তারা কোনো গণহত্যা করেনি, তো এই বক্তব্যটা কিন্তু পাকিস্তানকে যথেষ্ট সন্তুষ্ট করবে। এর একটা রাজনৈতিক যেটাকে বলা হয় যে বহিঃপ্রকাশ, ইংরেজিতে ফল আউট আছে। আমরা যেমন প্রধান বিচারপতিকে নিয়ে আমি বললাম কথায় হাতি পায়, কথায় হাতির পায়, বেগম খালেদা জিয়ার বক্তব্য সম্পর্কে আমার একই প্রবচনটি প্রযোজ্য হচ্ছে। এই সময় তিনি কেন এই কথা বললেন, যেমন প্রধান বিচারপতি এই সময় এই কথাটা কেন বললেন? শ্যামলের শেষ মন্তব্য। আমি মনে করি না যেটা আদালতের বিচার্যের বিষয় যে কত শহীদ হয়েছে না, আদালত কিন্তু সেটি বিচার করছেও না। আদালত বলছে যে এই বক্তব্যের কারণে রাষ্ট্রদ্রোহ হয়েছে কিনা, ওয়েদার ইট ইজ রাষ্ট্রদ্রোহ অর নট, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। এখন এই প্রশ্নে এখন দেখা যাক, এটা আদালত নির্ধারণ করবে সেটা হয়েছে কিনা। এখানে সরকার অনুমোদন দিয়েছে এটা রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সরকার তার রাজনৈতিক অস্ত্র ব্যবহার করবে স্বাভাবিকভাবেই অপোজিশনকে দমানোর জন্য যা করার, এবং এই অস্ত্রগুলো তুলে দিচ্ছেন কিন্তু অপোজিশন নিজেই তার হাতে, সরকারের হাতে। আমি মনে করি যে বরং এই বক্তব্য না দিলেই এই মুহূর্তে আমরা বরং একটা রাজনীতিতে একটা বড় আলোচনা ছিল যে সরকারের সাথে বিরোধী দলের একটা আলাপ আলোচনা হচ্ছে কিনা, একটা সমঝোতা। আমরা দেখলাম 5ই জানুয়ারি উভয় পক্ষ খুব শান্তিপূর্ণভাবে মানে পার করলো। ফলে এই আলোচনাটির থেকে এখন আবার চলে গেছে এক ধরনের নিপীড়ন, এক ধরনের অত্যাচার আবার বাড়ছে কিনা ইত্যাদি ইত্যাদি। আজকে দেখলেন আপনি আরো অনেক পলিটিশিয়ান জামিন পায়নি, চলে যেতে হয়েছে আদালতে। ফলে এই সমস্ত বিষয়গুলো উঠে আসছে এবং এখন এটা আদালত দেখবে রাষ্ট্রদ্রোহ হয়েছে কি হয় না। কিন্তু আদালত তো শহীদদের সংখ্যা নির্ধারণ করার জন্য এই মামলা করা হয়নি, কারণ রাষ্ট্রের আপনি মূল ভিত্তির কতগুলো বিষয় যখন প্রশ্ন উত্থাপন করেন, কারণ আমাদের সংবিধানের যে মূল স্পিরিটটি হচ্ছে যেটা আমাদের প্রিএম্বল, সেই প্রিএম্বলটিকে যখন আপনি প্রিএম্বলে আছে যে স্বাধীনতার ঘোষককে আপনি বলেন স্বাধীনতা, শেখ মুজিব সম্পর্কে যে ই করলেন যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এই কথাটা কি সত্য? এখন এই প্রশ্নগুলো যদি আপনি এখন উত্থাপন করেন কিংবা এর সঙ্গে জুড়ে দেন শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, বিতর্কটি কারা করছে এই মুহূর্তে? বিতর্কটি কারা করছে? পাকিস্তান করছে। কারণ পাকিস্তান বারবার যুদ্ধ অপরাধীদেরকে বলছে এরা আমাদের লোক, সালাউদ্দিন কাদের চৌধুরীকে তাদের লোক বলছে, কাদের মোল্লাকে তাদের লোক বলছে। সেই জায়গায় এই বিতর্কটি মানে নতুন করে একটা ডাইমেনশন দিচ্ছে। সৈয়দ আনোয়ার হোসেন, নুরুল কবির এবং ডক্টর সাদত হোসেন। দর্শক, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম, একেবারে প্রধান বিচারপতির বক্তব্যের যৌক্তিকতা, তবে সেটি ব্যাপারে সবাই একমত যে তিনি এইটা অন্তত এই একটা বিষয় প্যানেলের একটা খুব দৃঢ় যে একটা সময়সীমা মধ্যে, এবং ছাত্র আরও খুব জোর দিয়ে বলেন যে ঠিক ওথ বাইন্ডিংয়ের মধ্যেই রাখা উচিত, যে তার মধ্যেই সব কিছু
লেখা শেষ করা উচিত। আমার মনে হয় নিশ্চয়ই একটা এই বিষয়ে যখন নাকি একটা বিতর্ক উঠেছে, সম্ভবত এটার একটা আমরা পরিণতিও আমরা একটা ইতিবাচক ধারাই আমরা দেখতে চাই, যে রায় লেখার বিষয়টি যাতে 5-7 বছর যাতে না গড়ায়, এবং এটা বিতর্ক ওঠার মধ্য দিয়ে এটার একটা যৌক্তিক একটা সমাধানও বের হয়ে আসবে। আমরা সেই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।